হ্যালো আন্ডা বাচ্চারা, সবাই কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই একটু দ্রুত জয়েন করি আমরা, এবং সবাই ক্লিয়ারলি দ্রুত জয়েন করি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আমি নিজেই শুনতে পাচ্ছি, তো আশা করছি তোমরাও শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ারলি। তো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস, চলো শুরু করি। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, হ্যাঁ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দাও, প্লাস তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে ভুলো না। ওকে, আমার শেয়ার ডান। আমি দেখতে পাচ্ছি প্রথমেই আমার শাহনাজ আন্টির মেয়ে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি দেখতে পাচ্ছি জান্নাত জয়েন করে ফেলেছে। তো সবাই একটু দ্রুত একটু জয়েন করে ফেলো। আমরা আমাদের আজকে নিউটনীয় বলবিদ্যা পার্ট 5 ক্লাস শুরু করব আজকে আমরা। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি, ঠিক আছে? সবাই আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি, সবাই একটু দ্রুত জয়েন করি। বুঝি মানি না মানা, বুঝি মানি না মানা। দ্রুত জয়েন করে ফেলি সবাই, দ্রুত দ্রুত জয়েন করি আমরা, দ্রুত জয়েন করি, হ্যাঁ, দ্রুত জয়েন করি সবাই, সবাই দ্রুত জয়েন করি, ঠিক আছে? সবাই দ্রুত দ্রুত জয়েন করি, ওকে? দেখি সব ঠিক আছে কিনা, দ্রুত জয়েন করি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্মিতা ওয়ালাইকুম আসসালাম, সামিয়া ওয়ালাইকুম আসসালাম, রিমু ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া জান্নাত ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি নাদিয়া চলে আসছে ক্লাসে। তো সবাই আমরা একটু দ্রুত জয়েন করে ফেলি। ক্লাস তো হয়, ক্লাস তো করাই। তো ক্লাস শুরু করার আগে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। বললাম না আজকে একটু আগে আমি গ্রুপের মধ্যে মেসেজ দিয়েছি, তাই না, যে আজকে দুইটা চমক নিয়ে কথাবার্তা বলবো। চমকটা আসলে বড় না ছোট আমি জানি না, ছোট চমকও চমক হয়, বড় চমকও আসলে চমক হয়, চমক তো চমকই, তাই না? আচ্ছা, তো চমকটা কি আসলে বলো তো? প্রথম চমক হচ্ছে ভাইয়া, আজকে রাতে তোমাদের কন্টেস্ট শেষ হয়ে যাচ্ছে। আজকে রাতে আমাদের যে আমার কলেজ সবার সেরা, এই কন্টেস্ট হচ্ছে আজকে রাতে শেষ হচ্ছে। তো আজকে রাতে যেহেতু এই কন্টেস্টটা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের তো অবশ্যই ফলাফল দিয়ে দিতে হবে। ভাইয়া আজকে রাতে জানি না আসলে ফলাফল দিতে, আজকে মানে আগামীকাল কখন ফলাফল দিতে পারি জানি না, কারণ হচ্ছে হিউজ কাজের প্রেশার। কারণ হচ্ছে আমি আমাদের শিক্ষাঙ্গনের ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। তো সেটার জন্য হচ্ছে একটু দৌড়াদৌড়ি করা লাগতেছে, কারণ ওয়েবসাইট যারা ডেভেলপার আছে, ডিজাইনার, তাদের সাথে হচ্ছে আমার বারবার বসে তাদেরকে ওয়েবসাইটটা কেমন হবে সেই বিষয়ে তাদেরকে জানাতে হচ্ছে। ইনশাল্লাহ ওয়েবসাইটটা আমরা 2025-এর জানুয়ারিতে ইনশাল্লাহ আমাদের শিক্ষাঙ্গনের যে ওয়েবসাইট সেটা আমরা লঞ্চ করব। কারণ এখন আর ভাঙা মাসের মধ্যে, এই যে আর ভাঙা বছর আর 2-3 মাস আছে, এই সময়ের মধ্যে আমি আসলে ওয়েবসাইটটা লঞ্চ করতে চাচ্ছি না, কারণ যেহেতু এই মুহূর্তে আমাদের তেমন কোনো কোর্স নাই। আসলে একটাই কোর্স এই মুহূর্তে আছে, যেটা আমাদের এসএসসি 2025 ব্যাচের জন্য অনলাইন পেইড কোর্স, যেটা আমাদের জেনারেল ম্যাথ আমাদের সবার জন্য, ফিজিক্স, সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য, আর আমাদের যে হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই 3টা সাবজেক্ট শুধুমাত্র বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের যারা পরিচিত আছো, তোমরা সায়েন্সের, কমার্সের, আর্টসের যারাই আছে সবাইকে বিষয়টি একটু জানিয়ে দিবা, প্লাস আমাদের গ্রুপে অ্যাড করে নিবা, আমাদের ফেসবুক গ্রুপটাতে অ্যাড করে নিবা, যাতে করে তারা বিষয়গুলো জানতে পারে এবং কোর্স
করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো একটু যাই, একটু চমকে যাই। চমকটা কি বলতো? চমকটা হচ্ছে আসলে সবাই জিনিসটা কেমন ভাবে, মানে সবাই তো আসলে প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবা ব্যাপারটা এরকম না। তবে অনেক মানুষ অংশগ্রহণ করেছো, অনেক স্টুডেন্ট তোমরা আমার অংশগ্রহণ করেছো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দিয়ে তোমরা হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করেছো। তোমাদের মূল্যবান সময় কিন্তু তোমরা এই কন্টেস্টের পেছনে দিয়েছো। কারণ হচ্ছে সবাইকে জানানো, রিয়েক্ট হচ্ছে আনা, তারপর হচ্ছে এটা নিয়ে আসলে অনেক কষ্ট করতে হয়। যদিও কোনো সব ভালো জিনিসের মধ্যে কিছু খারাপ জিনিস থাকে, তো ভালো খারাপ মিশিয়েই আসলে সবকিছু হয়। তো গত বছর যখন একটা কন্টেস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ তখন অভিজ্ঞতা একটু কম ছিল আমার, প্লাস একা হাতে অনেক কাজ করেছিলাম, তখনও আমাদের কিছু মডারেটর কাজ করেছে। বাট গতবারের কাছ থেকে এইবার আমি তাদেরকে দিয়ে একটু ভালোভাবে কাজটা আদায় করে নিতে পেরেছি। ওই যে বললাম, এক্সপিরিয়েন্স আস্তে আস্তে গেইন করতে করতে বাড়ে। তো মডারেটর যারা ছিল, যারা কোহোস্ট ছিল, তারা অসম্ভব ভালো কাজ করেছে, অসাধারণ তাদের অ্যাক্টিভিটিস ছিল। মানে আমি তাদের উপর পুরো লোড দিয়ে আমি জাস্ট নিশ্চিন্তে আমার অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ সেগুলো পড়িয়ে গেছি, আমার কোনো সমস্যা হয় নাই। তারা হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের কি করেছে, আমাদের হচ্ছে প্রোগ্রামটাকে চালিয়েছে, ঠিক আছে। তবে একদম লাস্টের দিকে যেহেতু এখন মানে 5 দিন, গত 5 তারিখ পর্যন্ত তারা প্রত্যেকটা কোহোস্ট কিন্তু আমাদের মডারেটরশিপে ছিল। বাট তোমরা খেয়াল করে থাকবে যে গত 5 তারিখের পর থেকে মানে লাস্ট 2 দিন ধরে কিন্তু আমাদের গ্রুপে একমাত্র আমি আছি অ্যাডমিন প্যানেলে, আর কেউ নেই। সব মডারেটরদেরকে আপাতত আমি তাদেরকে হচ্ছে অব্যাহতি দিয়েছি। কেন? স্বচ্ছতার জন্য। কেন বলো তো? কারণ হচ্ছে লাস্টের দিকে যেটা হয়, এরকম ব্লেম আসতেই পারে। মানে ব্যাপারটা আমি বলবো না যে মানে কেউ ভুলের ঊর্ধ্বে না, এবং হচ্ছে তোমরা সবাই ছোট মানুষ, বা হচ্ছে কাউকে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চেয়েছি জিনিসটা স্বচ্ছ থাকুক, যা হবে আমার মাধ্যমে হবে। সেই কারণে আমি হচ্ছে তাদেরকে তাদের যে পাওয়ারটা ছিল সেটা থেকে হচ্ছে আমি সরিয়ে নিয়েছি, যাতে করে এখানে কোনো রকমের পাইরেসি হওয়ার কোনো সুযোগ না থাকে। হ্যাঁ, এখানে তাদেরও আসলে মন খারাপ করার কিছু নাই, তারা জিনিসটা বুঝতে পারছে। কেন? কারণ হচ্ছে সব মানে একটা টিমকে ফ্রেশ রাখার জন্যই আসলে ভাইয়ার এই উদ্যোগটা নেওয়া, ঠিক আছে। কারণ গত বছর আমি এরকম দেখেছিলাম, মানে অনেক সময় দেখা যায় কি তোমাদের মধ্যে হচ্ছে মানে তোমরা ছোট মানুষ, ঠিক আছে, বাট ছোট মানুষের মধ্যে অনেক সময় একটু শয়তানি বুদ্ধি দেখা যায় একজন আরেকজনের সাথে হচ্ছে একটু দুষ্টামি করতে গিয়ে দেখা যায় যে জিনিসটা আসলে একটা জিনিসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো এই সৌন্দর্যটা যাতে নষ্ট না হয় সেজন্য ভাইয়া যেটা করেছি সেটা হচ্ছে এই বছর আমি হচ্ছে ঠিক আমাদের যে কন্টেস্ট, সেই কন্টেস্টে মাঝামাঝি সময়ে কিন্তু আমাদের যে শিক্ষাঙ্গন পুরো গ্রুপটাকে কিন্তু শুধুমাত্র আমার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছি। এখানে আমি ছাড়া এখন আর মানে তুমি রিয়েক্ট কাউন্টিং বলো বা সবকিছু অ্যাপ্রুভাল বলো বা যাই বলো, সবকিছু ক্ষেত্রে কিন্তু এখন শুধু একমাত্র আমি দায়বদ্ধ থাকবো, ঠিক আছে। একমাত্র আমি নিজে দায়বদ্ধ থাকবো, এখানে কিন্তু আর কারো কোনো দায়বদ্ধতা নাই। এখন চলো দেখি কন্টেস্টটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। আমি আজকে বিকেলেও দেখছিলাম কন্টেস্টের, একটু চেক করছিলাম, মানে একজন দেখলাম 400+ রিয়েক্ট পেয়েছে। এখন রিয়েক্টের ব্যাপারটা আমি একটু বলি। রিয়েক্টের ব্যাপারে প্রতি বছর যেটা আমাদের হচ্ছে একটু মানে যে কোনো ইভেন্ট, শুধু আমার ইভেন্ট না, যে কোনো গ্রুপের ইভেন্টে যাও তুমি, রিয়েক্টের ভিত্তিতে যদি প্রোগ্রাম হয় তাহলে সেখানে একটা কমন একটা মানে বিচার থাকে, একটা কমন একটা অভিযোগ থাকে বা কমপ্লেইন থাকে যে ভাইয়া আমাদের হচ্ছে যে ফার্স্ট হয়েছে, যে সেকেন্ড হয়েছে বা যে থার্ড হয়েছে, সে হচ্ছে রিয়েক্ট কিনে তারপরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এটা আমরাও জানি। এখন কথা হচ্ছে সবসময় কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাই রিয়েক্ট কিনে? ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ তুমি চাইলে তোমার ফ্রেন্ডের ক্ষতি করার জন্য তার ওখানে একটা রিয়েক্ট দিয়ে দিতে পারো, যে কেউ দিতে পারে, এটা যে কেউ করতে পারে, মানে শত্রু ভাবাপন্ন হয়ে করতে পারো, বা আমি চাই না সে জিতুক। তো এটা আসলে আমরা এই জিনিসটাকে আমি এইভাবে জিনিসটাকে ধরছি যে আমি ধরে নিচ্ছি মানে রিয়েক্ট ফেক বা ফরেনার মানে অন্য আইডি রিয়েক্ট আসতে পারে, যেটা আসলে আমাদের প্রোগ্রামের জন্য উপযোগী না। সেই কারণে ভাইয়া নিজে কাউন্টিং করব। কাউন্টিংয়ের জন্য যদি লাগে একদিন সময় আমি এক্সট্রা নিব, তারপরে আমি ফলাফল ঘোষণা করব। এবং রিয়েক্ট কাউন্টিংটা কীরকম হবে, আজকে রাত 12টায় আমাদের হচ্ছে সকল মানে পোস্টে কমেন্টিং করা, রিয়েক্টিং করা সব কিছু আমি অফ করে দিব। এরপরে আর কেউ কোনো রিয়েক্ট বা কমেন্ট কিছুই করতে পারবে না। প্লাস হচ্ছে আমি সবগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখে দিব, যাতে করে এখানে আর কোনো কারচুপির সুযোগ না থাকে। কথা কি বোঝা গেছে? কারচুপির সুযোগ না থাকে। এখন কারচুপির সুযোগ না থাকার পর তারপর কি করবো ভাইয়া, নিজ দায়িত্বে কাউন্টিং করা শুরু করবো। খুব বেশি পোস্ট তো না, আর হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই তো আসলে একরকম এফোর্ট দাও নাই। অনেকে এসেছো যে ভাই একটা কন্টেস্টে অংশগ্রহণ করি, তাদেরকে আমি বেশি ধন্যবাদ দিচ্ছি। যারা আসলে প্রতিযোগিতা জেতার জন্য কন্টেস্টে অংশগ্রহণ করে নাই, ভাইয়া বলছি তুমি তোমার কলেজকে গ্রুপের সবার সাথে পরিচয় করাতে যাচ্ছ। আমি অনেক পোস্টে দেখলাম 7টা 8টা 9টা রিয়েক্ট। ব্যাপারটা এরকম না যে তোমাদের বন্ধু নাই বা তোমাদের আত্মীয় স্বজন নাই, তোমাদের পরিচিত নাই, অবশ্যই আছে, বাট তোমরা আসলে কন্টেস্টটাকে কন্টেস্ট হিসেবে নাও নাই। তোমরা নিয়েছো আমরা শিক্ষাঙ্গন পরিবারের সদস্য, আমাদেরকে একটা কন্টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। আমার কাছে একটা অপশন আছে, আমি আমার কলেজটাকে একটু ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে আমি শেয়ার করলাম। তো তাদের জন্য আসলে ক্ল্যাপ, তাদের জন্য ক্ল্যাপ। অ্যাকচুয়ালি তারাই আসলে এই কন্টেস্টে আসল সৌন্দর্যটা মানে বজায় রাখছে।
এর মধ্যে দেখা যায় প্রথম দিকে সবারই এইটাই টেন্ডেন্সি থাকে যে হলে হলাম, না হলে নাই, যেহেতু ভাইয়া বলছে একটা কন্টেস্টে অংশগ্রহণ করি। তারপরে তো দেখা যায় এক দুজন একটু এগিয়ে যায়, তাই না? তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয় যে ঠিক আছে, যেহেতু আমার হচ্ছে পজিশনটা একটু ভালোর দিকে আছে, আমি একটা কাজ করি, আমি দেখি ভালো কিছু করা যায় কিনা। তো সেই জায়গাটা অসাধারণ ছিল, 3-4 জনের মধ্যে খুব ভালো কন্টেস্ট হয়েছে আমি দেখলাম। এখন এদের মধ্যে কেউ হবে কিনা, কারণ এখনো কিন্তু আরো 3-4 ঘন্টা সময় বাকি আছে, ঠিক আছে? এখনো কিন্তু আরো 3-4টা ঘন্টা বাকি আছে সময়। তো এর মধ্যে দেখা যেতে পারে যে তারা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। অনেকে মানে এখন অনেক বেশি উদ্যোগী হয়ে তারা হচ্ছে অনেকগুলো রিয়াক্ট হতে বা কালেক্ট করে ফেলতে পারে, বাট রিয়াক্ট কালেক্টে সাবধান। ফেক রিয়াক্ট যদি হয় ওগুলা কাউন্টিং হবে না, এবং ওগুলা যে ফেক ওগুলো আমি একদম গোল মার্কিং করে দিব। কথা কি বোঝা গেছে? কোনো কারচুপির সুযোগ নেই। ওগুলো যে ফেক, তুমি মানে যার পোস্টে ফেক রিয়াক্ট পাবো তাকে আমি একদম মার্কিং করে দেখাই দিব যে এই রিয়াক্টগুলো ফেক রিয়াক্ট। কারণ ফেক রিয়াক্ট বোঝা যায় ভাইয়া, আমরা এত বছর ধরে আমরা প্রোগ্রাম এগুলো করতেছি, তো এগুলো করতে করতে আমরা আসলে বুঝি কোন অ্যাকাউন্টটা রিয়েল, কোন অ্যাকাউন্টটা ফেক। অটো রিয়াক্ট এটা সবাই বুঝে ভাইয়া। তো এই কারণে যেটা মানে আমি করি নাই কিভাবে হলো ভাই, আমি তোমাদেরকে কাউকে অবিশ্বাস করতেছি না। অবশ্যই তুমি কেন করবা? তুমি কি চাইবা তোমার পোস্টটা একটা মানে তোমার প্রতিযোগিতায় তুমি কি নিজেকে নিজে ক্ষতি করতে চাইবা? অবশ্যই চাইবা না। তুমি করো নাই, বাট কে করছে এটা তো বের করা সম্ভব না। তো এর থেকে ভালো না, তোমাকে আমি পোস্ট বাতিল করছি না, তোমাদের সবারই কি করছি আমরা হচ্ছে একদম অরিজিনাল রিয়েক্টের ভিত্তিতে পুরস্কার দিচ্ছি, ঠিক আছে? তো এটা সব সময় হয়, যার কারণে আমি এটা এখন বুঝিয়ে দিলাম স্বচ্ছতার জন্য। সবাই চেক করে দেখতে পারো, মানে যারা যারা সবাই চেক করতে বলতে কি এখন যে শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, যার হচ্ছে 10টা 20টা বা 100-র নিচের যার রিয়েক্ট আছে, তোমার তো এগুলো চেক করার দরকার নেই ভাইয়া। কারণ কি, তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো প্রতিযোগিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য। তোমাকে হচ্ছে সবচেয়ে মানে বেশি প্রিয় হচ্ছে আমার কাছে তোমরা, কারণ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র অংশগ্রহণ করছো, মানে প্রতিযোগিতায় জেতার মন মানসিকতা মানে হয়তো ছিল বা ছিল না, বাট হচ্ছে তোমার ইচ্ছা নাই, বাট যারা অংশগ্রহণ করে জেতার জন্য করেছো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কেন? কারণ তোমরা প্রতিযোগিতার সৌন্দর্যটাকে আরো বৃদ্ধি করছো। তোমাদের এই কম্পিটিশনের কারণে আমাদের গ্রুপটা সম্পর্কে অনেক বাইরের মানুষ জানতে পেরেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা বড় একটা উদ্দেশ্য ছিল যে তোমাদের মাধ্যমে আমাদের গ্রুপটাকে বাইরের ওয়ার্ল্ড মানে বাইরের জগতে হচ্ছে একটু চেনানো, যাতে করে সবাই জানতে পারে যে এখানে একটা পরিবার, এখানে শিক্ষাঙ্গন পরিবার, এখানে ক্লাস হয়, এখানে সবাই মিলে আমরা একটা পরিবারের মতো করে আমরা ফ্রেন্ডলি একটা পরিবেশে ক্লাস করি, ঠিক আছে? তো আশা করি সবাই হচ্ছে আমার কনসেপ্টটা একদম বুঝতে পারছো ভাই। একদম মানে আমি হচ্ছে এত মারপ্যাচ বুঝি না, সহজ সরলভাবে বলে দিছি। আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে রাত 12টায়, তারপরে কিন্তু আমরা কাউন্টিং শুরু করব, ঠিক আছে? কাউন্টিং করার পর যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে তো পুরস্কার আমি পাঠাবই, আর মানে কুরিয়ারে পাঠিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারে পাঠিয়ে দিব, তাদের নাম উল্লেখ করা হবে। আর যারা যারা হচ্ছে আমার 4 থেকে 10-এর মধ্যে থাকবে তাদেরকে কিন্তু আমি বিকাশে সেন্ড মানি করে দিব তোমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে, ঠিক আছে? আর এরপরে যারা থাকবে তাদেরকে শুভকামনা রইল এবং বেস্ট উইশেস রইল, এবং তাদের জন্য অনেক দোয়া রইল, এবং তাদেরকে বলবো অবশ্যই শিক্ষাঙ্গন পরিবারের সাথে ক্লাস করতে থাকো, ক্লাস করতে থাকো। তুমি একটা প্রতিযোগিতায় যেত না এটা কোনো ব্যাপার না যে ভাই আমি প্রতিযোগিতায় জিতে নেই, নেক্সট টাইম আবার যখন প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ তখন জিতবা। তখনও যদি না যেত না যেত সমস্যা নেই, প্রতিযোগিতা দিয়ে কিছু আসে যায় না রে ভাই। তোমার এই একটা প্রতিযোগিতা জিতলে এটা তোমার আসলে তোমার এটা কেরিয়ারও কোনো এফেক্ট ফেলবে না, এটা তোমার সার্টিফিকেটও কোনো ইফেক্ট ফেলবে না, এটা জাস্ট একটা মজার ছলে তোমরা সবাই অংশগ্রহণ করেছো। ভাইও তোমাদেরকে নিয়ে 7টা দিন খুব ব্যস্ত ছিলাম, খুব ভালো লাগছে, পোস্টগুলো দেখছি পড়ছি, আমি প্রত্যেকটা পোস্টের মানে প্রত্যেকটা পোস্টের অনুভূতিগুলো আমি জাস্ট পড়ছি। মানে আমি দেখি নাই যে কে কি লিখছে বা কে কি বলছে, আমি জাস্ট লিখছি তুমি তোমার কলেজ সম্পর্কে কি অনুভূতি দিয়েছো। আউটস্ট্যান্ডিং, অনেক ভালো, অসাধারণ। মানে আমাকে যদি বলো আমার কলেজ সম্পর্কে লিখতে, আমি 2 লাইন লিখতে পারবো না, সিরিয়াসলি। বাট তোমাদের এই যে কলেজের অনুভূতিগুলো এগুলো দেখে আমি বুঝতে পারছি যে না আসলে কতটা ভালো ফিল করলে এইভাবে লেখা যায়, এইভাবে আসলে মন থেকে লেখা যায়, এভাবে বানিয়ে কখনোই লেখা যায় না। মানে মুখের কথা নেই, এগুলো যেগুলো লিখছো যেভাবে লিখছো এগুলো আসলে মন থেকে আসা কথা। তো অনেক ভালো, কলেজের প্রতি তোমাদের এই যে রেসপেক্ট, এই যে ভালোবাসাটা, এটা সবসময় বজায় থাকুক। এখন চলো দেখি, আমি তোমাদেরকে যখন পোস্ট করি তখন যে ছবিগুলো দিছিলাম, ক্যালকুলেটর যেটা দিছি ওটাই, বাট এই যে ল্যাম্পের ছবি বা ফ্যানের ছবি এগুলো তো আসলে ভাইয়া অনলাইন থেকে নেওয়া স্বাভাবিক, এবং এগুলোর আসলে যখন মার্কেটে যখন যাই তখন হচ্ছে যাচাই বাছাই করে দেখা যায়, অনেক সময় দেখা যায় ভালোটা আনতে গেলে এক্সাক্ট প্রোডাক্টটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো এই কারণে যেটা হয়েছে ভাইয়া, তোমাদের জন্য বেস্ট প্রোডাক্টটা হচ্ছে এনেছি, সেটা হচ্ছে এখন আমরা আনবক্সিং করব তোমাদের সামনে, সেটা এখন ভাই আনবক্সিং করব। কেন? কারণ সবাই একটু দেখুক যে আসলে আমি তোমাদের জন্য আসলে কি কি পুরস্কারের ব্যবস্থা করেছি, সেটা একটু সবাই দেখুক। তো সবাই একটু এক কাজ করো, এখন একটু জলদি করে তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ হচ্ছে আমি সবার সামনে
আমাদের যে প্রতিযোগিতাটা হয়েছে সেই প্রতিযোগিতার যে পুরস্কারগুলো আছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, সেই পুরস্কারগুলো চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, পুরস্কারগুলো আমাদের আসলে কি আছে, পুরস্কারগুলো কি আছে, কে কে পেতে যাচ্ছে ওটা আসলে আমি জানি না, ওটা পরের বিষয়। তবে কি কি পুরস্কার আছে সেটা হচ্ছে আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে? কি কি পুরস্কার আছে চলো আমরা সেটা দেখে ফেলি। তো প্রথম পুরস্কারটা আমাদের কি ছিল ভাই? এই যে প্রথম পুরস্কার ছিল এইটা, তাই না? এই যে এটা দেখতে পাচ্ছ আশা করছি, প্রথম পুরস্কার না, একটা ইএস, একটা FX 991 ES প্লাস। তো এটা বাজারে তো পাওয়া যায়, বাট হচ্ছে ব্যাপারটা কি, এটা হচ্ছে শিক্ষাঙ্গন থেকে ভাইয়া দিছে নাকি, এটা আমি কন্টেস্টে জিতছি। এবং এটার 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ এই যে ওয়ারেন্টি কার্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওয়ারেন্টি কার্ডটা, এই যে এই ওয়ারেন্টি কার্ড, তো 3 ইয়ার্স ওয়ারেন্টি কার্ড সহ এটা হচ্ছে আমি নিয়ে আসছি, এটা নিয়ে আসছি। তো আজকে আসলে প্রচুর দৌড়াদৌড়ি করছি আমি, প্রচুর দৌড়াদৌড়ি করে হচ্ছে আমি এগুলো হচ্ছে কিনতে গেছিলাম। তো এটা পাওয়া তো অনেক ইজি, এটা তো আসলে যে কোনো দোকানে গেলেই পাওয়া যায়, তাই না? বাট হচ্ছে ফ্যান আর টেবিল ল্যাম্প বাইরে ভাই মানে পাওয়া যায় না। অনলাইনে আমরা যত জাঁকজমকভাবে দেখি, রিয়েল মার্কেট আসলে অত কিছু পাওয়া যায় না, বুঝছো? প্লাস হচ্ছে অনলাইনে তোমাদেরকে যে টেবিল ল্যাম্পটা দেখাইছিলাম, ওটা যখন গেছি ওটার দাম শুনে আমি বলি এত সস্তা জিনিস আমি আমার স্টুডেন্টের পুরস্কার দিব? ওটার দাম কত জানো? ওটার দাম আসলে মানে 500-600 টাকা। দেখতে সুন্দর ঠিক আছে, বাট মানে ভালো না, কোয়ালিটি খুবই বাজে। এবং বাজে কোয়ালিটি জিনিস দিয়ে তুমি যদি এটা ইউজ করে যদি মজা না পাও, তুমি তো পরে বলবা যে শিক্ষাঙ্গনের ভাইয়া কি দিল, ডালিনা তো ভাইয়া আমাদের এত খারাপ জিনিস দিছে। বুঝতে পারছো বিষয়টা? তো আসলে একটা জিনিস যে দেখলেই যে মানে ছবিতে দেখলেই যে জিনিসটা সুন্দর হবে, ব্যাপারটা এরকম না। এটা আমি আজকে মার্কেটে গিয়ে বুঝলাম। মানে অনেক জাঁকজমকের জিনিস, মানে তাদের কাছে কোনো উত্তর নাই যে এটা আসলে খুব ভালো হবে বা ইয়ে হবে। তারা বলতেছে ভাই এটা মানুষ নেয় সৌন্দর্যের জন্য, নাই ঘর সাজানোর জন্য নাই। বাট ব্যাপারটা এরকম না। তোমরা স্টুডেন্ট, আমি চাই তোমাদের একটা জিনিস ব্যবহার করো, কাজে লাগুক, একটু টেকসই হোক জিনিসটা ব্যবহার করে, তোমরা যাতে মানে ভালো ফিল করো। একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তুমি এটা ব্যবহার করে আসলে কি করবো? এটা ফালাই রাখবা তুমি। ঘর সাজানোর জিনিস তো ভাইয়া তোমাদের দিচ্ছি না, প্রত্যেকটা জিনিস কিন্তু পড়াশোনার সাথে উপযোগী জিনিস, পড়াশোনার সাথে উপযোগী জিনিস দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার আসলে প্রথম পুরস্কারের সাইজ হচ্ছে সবচেয়ে ছোট, মানে ছোট মরিচের ঝাল বেশি থাকে না, ছোট জিনিসের দাম বেশি, তাই না? প্রথম পুরস্কারটা বেশি উপকারী তোমাদের জন্য, কারণ হচ্ছে সবারই সামনে হচ্ছে HSC পরীক্ষা 25 এবং 26 ব্যাচ। তো একটা ES প্লাস ক্যালকুলেটর আসলে সবারই প্রয়োজন হয়। তো এই কারণে হচ্ছে এটা ভাইয়ের পক্ষ থেকে হচ্ছে যে ফার্স্ট হবে তার জন্য হচ্ছে এটা থাকবে উপহার হিসেবে। তো এটা হচ্ছে তাকে হচ্ছে আমি কি করব, এটা হচ্ছে আমি তাকে পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। ওকে, তো আমাদের চলে গেল আমাদের প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার আমার বক্সিং করে ফেলি, আবার আনবক্সিং তো হয়ে গেল। তো ঠিক আছে, এটা আমি পরে হচ্ছে বাসায়, পরে হচ্ছে আমি এটা ঠান্ডা মাথায় এটা বক্সিং করবো, সমস্যা নেই। এখন আসো দ্বিতীয় পুরস্কার। হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার কি দেওয়ার কথা ছিল? দ্বিতীয় পুরস্কার দেওয়ার কথা ছিল টেবিল ফ্যান। বাট ট্রাস্ট মি, একটা দোকানে যে একটা টেবিল ল্যাম্প এত পছন্দ হয়েছে, ওটা আসলে দামে এবং গুণে টেবিল ফ্যানকে ছাড়াই চলে গেছে, মানে চার্জার ফ্যানকে ছাড়াই চলে গেছে। আমি কি করবো ভাইয়া বলো? ওই যে বললাম, গিয়ে লোকজনের যারাই পাইতেছি তারাই বলেছে ভাই একটা কম্পিটিশন করছি, একটা কন্টেস্ট করছি, স্টুডেন্টদেরকে দিব। তো তারা তো আসলে মানে চেষ্টা করছে মোটামুটি আমাকে সন্তুষ্ট করার, যে এটা নেন। তো যতটুকু বাজেটের মধ্যে ছিল আমার, ততটুকুর মধ্যে আমার দেখা গেছে যে আমার টেবিল ল্যাম্পটা টেবিল ফ্যান থেকে মানে কোয়ালিটি প্লাস কস্টিংয়ে বেশি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, একটু রিভার্স করে ফেলি। সেটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার আমাদের হচ্ছে একটা টেবিল ল্যাম্প। ওকে, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে আমাদের টেবিল ল্যাম্প। তো ভাই টেবিল ল্যাম্পটা কীরকম চলো তো একটু দেখি। টেবিল ল্যাম্পটা চলো আমরা একটু আনবক্সিং করে ফেলি। ওকে, টেবিল ল্যাম্পটা চলো তো একটু আনবক্সিং করি ভাইয়া। এটা হচ্ছে টেবিল ল্যাম্পের, এটা হচ্ছে চার্জার। হ্যাঁ, এটা হচ্ছে টেবিল ল্যাম্পের চার্জার, মোবাইল চার্জারের মতো, ঠিক আছে? এটা কিন্তু মোবাইল চার্জারের মতো। ওকে, এটা হচ্ছে এটাকে তুমি মানে মোবাইলের যে কি বলে, এটা হচ্ছে তুমি হচ্ছে মোবাইলের যে আমাদের যে এটা থাকে না, ওই যে চার্জারের জন্য যে মোবাইলের, এটা কি বলে আসলে আমি এই মুহূর্তে আসলে নামটা পেটে আসতেছে, মুখে আসতেছে না। যাই হোক, তোমরা এটা যে নিবা সে হচ্ছে দেখলেই বুঝবে এটা। তো ওখানে দিয়ে তুমি মানে মোবাইলের যে আমাদের যে থাকে সেটা দিয়ে হচ্ছে চার্জ করে ফেলতে পারবা। আচ্ছা, আমি একটু দেখাই দিই তোমাদেরকে এটা আসলে কিসের চার্জার, এটা আসলে কি দিয়ে তুমি ইউজ করতে পারবা সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। মানে এই যে এটা আর কি। হ্যাঁ, এই যে এটার মধ্যে হচ্ছে তুমি এটাকে দিয়ে তারপর হচ্ছে এটাকে যদি কারেন্টের সাথে যদি কানেক্ট করে দাও, তাহলে হচ্ছে তোমার এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে তোমার চার্জ হতে থাকবে। ওকে, চার্জ হতে থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখি এটা আসলে কিভাবে কাজ করে। চলো তো একটু দেখি, সবাই একটু দেখাই নাকি বলো? সবাইকে একটু দেখাই ভাইয়া, একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে, তাহমিদ ইশফার, ঠিক আছে, আমার হচ্ছে ছোট ভাই চলে আসছে, তাহমিদ ইশফার। হ্যাঁ, আমার পর হচ্ছে আমার মানে শিক্ষাঙ্গনের বলা যায়
মানে ছোটর দিক থেকে, মানে আমার যত মডারেটর ছিল তা আমি ইশফাক হচ্ছে ছোট, সবচেয়ে ছোট। তো সবচেয়ে ছোট বলে আমি আসলে তাকে বলি যে সে হচ্ছে শিক্ষাঙ্গনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, যদিও সে ক্ষমতার অপব্যবহার করে না। তো দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তাহমিদ ইশফাক, সে আমাকে বলে দিছে এটার নাম অ্যাডাপ্টার। মানে আমার মাথায় আসতেছে, মানে বলে না অনেক সময় অনেক সহজ জিনিস মানুষ ভুলে যায়। তো এটা হচ্ছে আমাদের সেই ল্যাম্প। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ল্যাম্প, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পুরস্কার। তো এটা চলে কিভাবে ভাইয়া, চলো তো একটু দেখি এটা চলে কিভাবে। এই যে এইদিকে দেখবা একটা প্রেস করার জিনিস আছে, যে জিতবা এই যে প্রেস করেছো দেখো আলো দিচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে আলো, তুমি চাইলে এটা ডিম লাইট হিসেবে ইউজ করতে পারো। তার মানে প্রথম প্রেস করলে এটা সর্বোচ্চ আলো দিবে। আসলে এটার এখন এই মুহূর্তে চার্জ নাই, আলো অনেক বেশি ছড়ায়, বাট এই মুহূর্তে হচ্ছে এটার চার্জ নাই, ঠিক আছে। এই মুহূর্তে আসলে এটা চার্জ করা নাই। তো বাসায় যখন নিবা, নিয়ে হচ্ছে তুমি চার্জে লাগাবা, এটা প্রচুর আলো দেয়, হ্যাঁ সেই বেশ আলো দেয়। তো এটা তুমি চাচ্ছ তোমার চোখে লাগছে একটু কমাই দিবা, আরো চোখে লাগছে একটু কমাই দিবা, আরো চোখে লাগছে আর একটু কমাই দিতে পারো, একদম বন্ধ করে দিতে পারো। ওকে, এই জিনিসটার মধ্যে তুমি যে লং প্রেস করো, যদি লং প্রেস করো নিচেরটা জ্বলবে। এই যে দেখো নিচে একটা জিনিস আছে, নিচেরটা জ্বলবে। এটা তুমি ডিম লাইট হিসেবে ইউজ করতে পারবা, কোনো ক্ষতি নেই। ভাই এটা কি এরকমই না? ভাই এটা এরকম না, এটা আসলে এরকম, এই যে উপরের দিকে উঠানো যায়, ঠিক আছে। এটা দেখো উপরের দিকে উঠানো যায়। ওকে, এই জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে এরকম। এটা আসলে আমাদের উপরের দিকে উঠানো যাবে। তো যে সেকেন্ড হবা তার জন্য হচ্ছে এটা পুরস্কার, ঠিক আছে। যে সেকেন্ড হবা তার জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা পুরস্কার। ওকে, তো থার্ড জিনিসটা কি? থার্ড জিনিসটা কি চলো আমরা একটু দেখি। এগুলো আসলে পরে আবার বক্সিং করতে আমার খবরে যাবে। আমি তাও ভাবলাম একটু খুলে একটু সবাইকে দেখাই। হ্যাঁ, আচ্ছা থার্ড জিনিসটা আমাদের কি? থার্ড জিনিসটা চলো আমরা দেখি। থার্ড জিনিসটা হচ্ছে আমাদের একটা চার্জার ফ্যান। এই হচ্ছে আমাদের সেই চার্জার ফ্যান। এটা হচ্ছে আমাদের থার্ড পুরস্কার, চার্জার ফ্যান। তো এই চার্জার ফ্যানটা আসলে কি এরকমই ভাইয়া, এটা কেমনে উঠাই কেমনে? এই যে এইভাবে উঠাবা, এই যে দেখো চার্জার ফ্যান, এটা হচ্ছে তুমি এইভাবে উঠাতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চার্জার ফ্যান। তো এটা হচ্ছে তুমি এটা দিলে হচ্ছে এটা লাইট জ্বলবে, এটা দিলে হচ্ছে তোমার ফ্যান ঘুরবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সেই তৃতীয় পুরস্কার। তো আশা করি এই জিনিসটাও হচ্ছে আমি সবগুলো আমি পছন্দ করে আনছি, যেহেতু ভাইয়া পছন্দ করে আনছি, পছন্দ তোমাদের হওয়া উচিত যারাই পাবা গিফটটা। কারণ গিফটের আসলে এখানে পছন্দের বিষয় না, এটা হচ্ছে আমরা যেহেতু আমরা একটা জিনিস জিতছি, তো সেহেতু হচ্ছে এটা আমরা পছন্দ করব, এটাই হচ্ছে স্বাভাবিক। ওকে, তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পুরস্কার। তো এই হচ্ছে আমাদের পুরস্কার নাম্বার 1, 2 এবং 3। তো আশা করি সবাই পুরস্কার পছন্দ করেছো। তো সবাই একটু আমাকে একটু কমেন্ট করে একটু জানাবা যে পুরস্কার সম্পর্কে তোমাদের কোনো মানে মতামত আছে কিনা, যে ভাইয়া খুব পচা পুরস্কার হয়েছে, বা ভাইয়া ঠিক আছে চলে, বা ভাইয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ যা করছেন ঠিক আছে ভালো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পুরস্কারগুলো, ঠিক আছে। তো একটু বলো, একটা চমক শেষ হয়েছে তাই না? আরেকটা চমক কিন্তু বাকি আছে, আরেকটা চমক বাকি আছে। একটা চমক শেষ হয়েছে মাত্র, আরেকটা চমক কিন্তু আমাদের বাকি আছে এখনো। তো এই চমকটা তো আমাদের আসলে জানা চমক তাই না? হ্যাঁ, এই চমকটা কিন্তু আমাদের জানা চমক, এই চমকটা কিন্তু আমাদের জানা চমক। কারণ এটা হচ্ছে আমরা জানি, আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করছি, তো ভাইয়া পুরস্কার দিবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমাকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাকে প্রীতি আসছে, ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ বলছো আগুন ভাই আগুন, ঠিক আছে। স্মিতা অনেক সুন্দর। জান্নাত বলছো ভাই আফসোস হচ্ছে, আফসোস করার কিছু নাই ভাইয়া, নেক্সট প্রতিযোগিতায় ইনশাল্লাহ আরো ভালো গিফট দিব, আরো ভালো গিফট দিব। আসলে ভাইয়া তো আসলে ইচ্ছা করে অনেক কিছু দিয়ে ফেলতে, কিন্তু কথা হচ্ছে ওই যে সীমাবদ্ধতা থাকে, কিছু সীমাবদ্ধতা থাকে। তো কারণ কি আমার পুরো লাইফটা কিন্তু তোমাদের উপর, তোমাদের সাথে কিন্তু শেয়ার করা। আমি কখন কি করছি না করছি, কিভাবে কি করছি, আমার পুরো লাইফস্টাইলটা কিন্তু আসলে আমার স্টুডেন্টরা জানে। অ্যাকচুয়ালি তোমরা জানো আমার সারাদিনের ডেইলি রুটিনটাই কিন্তু আসলে আমার স্টুডেন্টরা জানে। তো এখানে আসলে আমার লুকোচুরি করার কিছু নাই। তো ভাই যতটুকু সামর্থ্য ছিল সেটা থেকে আসলে ঊর্ধ্বে গিয়ে সামর্থ্যকে আরো 40% 50% গুণ বাড়িয়ে কিন্তু আমি কন্টেস্টের আয়োজন করছি, এবং কোনো রকম আমি হেজিটেশন ছাড়া আমি আসলে চেষ্টা করেছি স্বতঃস্ফূর্তভাবে যতটুকু পর্যন্ত তোমাদেরকে হচ্ছে আনন্দিত করা যায় সেটা করার চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি ঠিক আছে। তো সুমাইয়া বলছো জি ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পুরস্কার হয়েছে, ঠিক আছে ধন্যবাদ। সামিয়া অনেক সুন্দর সবগুলা। মিমা আক্তার, রাফিয়া গিফটগুলো অনেক সুন্দর ভাইয়া, ঠিক আছে। এবং নবনী অনেক সুন্দর, ঠিক আছে। এবং আসলে আমি গিফট আসলে এই যে ল্যাম্পটা আর এই যে ফ্যানটা আমি আসলে চাচ্ছিলাম একটু পিঙ্ক কালার হলে ভালো হতো তাই না? কারণ আমি যে দেখছি সবগুলা পুরস্কার জিতছে আমার হচ্ছে ছাত্রীরা, তো ছোট বোনরা পুরস্কার জিতছে, তো আমি ভাবছিলাম পিঙ্ক আসলে মেয়েদের পছন্দের কালার আমি জানি। তো আমি আসলে লোকদের খালি বলতেছিলাম যে ভাইয়া পিঙ্ক কালার আছে কিনা, তো লোকেরা বলতেছে ভাইয়া এত দুনিয়াতে এত কালার থাকলে আপনি খালি পিঙ্ক করতেছেন কেন? মানে লোক ভাবছে এই লোকের সমস্যা কি, পিঙ্ক তো আসলে স্বাভাবিক ছেলেরা পছন্দ করে না, পিঙ্ক কালারটা কিন্তু ছেলেরা স্বাভাবিকভাবে পছন্দ করে না। তো তাদের হচ্ছে সবাই আসলে ভাবতেছে যে ভাই আপনি পিঙ্ক কালারটা কেন ইউজ করতে চাচ্ছেন। মানে আমি তখন তাদেরকে বললাম যে দেখেন
যাকে দিব প্রত্যেকটা মানে প্রত্যেকটা স্যাম্পলের সময় বলছি যে ভাইয়া দেখেন যাকে দিব সে অনেক ছোট, ছোট একটা মেয়ে, তো তাকে দিব, তো সে এই জন্য হচ্ছে পিঙ্ক কালার দিতে হবে, সে আবদার করছে পিঙ্ক কালার লাগবে। তখন তারা হচ্ছে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিছে, ঠিক আছে, স্বাভাবিকভাবে নিছে। ওকে, তো এই গেল আমাদের একটা চমক। তো আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে একটা চমক শেষ। চলো যাই, এখন আমরা পড়াই চলে যাই। হ্যাঁ, দ্বিতীয় চমক দেখাবেন না? ওটা পড়ার পরে দেখাবো না, হ্যাঁ, ওটা এখন না দেখাই। দ্বিতীয় চমকটা আমরা একটু পরে দেখাই। হ্যাঁ, দ্বিতীয় চমকটা আমরা একটু পরে দেখাই। আজকের আমাদের পড়াশোনা কি বলো? আজকে আমাদের পড়াশোনা হচ্ছে, আজকে আমাদের পড়াশোনাটা কি বলো তো? আজকে আমাদের পড়াশোনা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা পার্ট 5। নিউটনীয় বলবিদ্যা পার্ট 5, ঠিক আছে। তো নিউটনীয় বলবিদ্যা পার্ট 5 এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় আজকের পড়াশোনা। এটা চমক না, এটা পড়াশোনা। তো চলো আমরা এটা পড়াটা শুরু করি নাকি? চলো আমরা এটার পড়া শুরু করে দেই, ঠিক আছে? চলো। ও মাই গড, দ্বিতীয় চমক চলে আসছে তোমাদের সামনে। জান্নাত বলতেছে এইচএসসি ক্যান্ডিডেট, তাও ছোট। শোনো, তোমরা যতই বড় হও আমার কাছে ছোটই থাকবা, ঠিক আছে? কারণ আমি তোমাদেরকে ওভাবেই দেখি, ছোট ভাই ছোট বোনের মতোই দেখি, তো ছোটই থাকবা সবসময়। তো দ্বিতীয় চমক চলে আসছে। দ্বিতীয় চমক কি ভাইয়া? দ্বিতীয় চমক হচ্ছে 1 নভেম্বর 2024 থেকে সপ্তাহে 2টা করে ফ্রি ক্লাস থাকবে। প্রতি ক্লাসের সময়কাল থাকবে 2 ঘন্টা প্লাস জৈব যৌগ। এবং খেয়াল করো, অনলাইন ফুল ফ্রি কোর্স ফ্রি করে দিলাম তোমাদের জন্য। যাও, এটা প্রথমে বলছিলাম এটা পেইড কোর্স নিব না, যাও তোমাদের জন্য দিলাম ফ্রি করে অনলাইন ফুল ফ্রি কোর্স। এটা সবার জন্য, তাই না? এখন তো বাবা সবাই খুশি হোক, ঠিক আছে? এখন তো সবাই খুশি হোক, ঠিক আছে? তা আমি বলছো ব্যানারটা আগুন, ব্যানারটা 1 ঘন্টা সময় লাগে বানাইছি, হ্যাঁ, আগুন না হয়ে যাইব কই? ব্যানারটা 1 ঘন্টা সময় লাগে বানাইছি, ব্যানারটা আগুন না হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে বড় চমক। জৈব যৌগ সবাই ভয় পায়। জৈব যৌগ কোর্সটাকে খুবই আনন্দ ঘনভাবে এবং খুবই আস্তে আস্তে, খুবই মানে কিভাবে আমি যদি বলি যে একদম খুবই রেস্ট নিয়ে কোনো প্যারা নাই, চাপ না নিয়ে আমরা সপ্তাহে 2টা ক্লাস করব। বায়োলজির আমাদের যে জৈব যৌগ অর্গানিক কেমিস্ট্রি সপ্তাহে 2টা ক্লাস হবে অনলাইনে। 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। ক্লাস টাইম পরে জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে। এবং এই কোর্সটা একদম ফ্রি। এই কোর্সের জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, জাস্ট মন থেকে দোয়া করবা, তাহলে হবে, যাতে করে শিক্ষাঙ্গনের চাকা হচ্ছে চলতেই থাকে, ঠিক আছে? এটা যাতে না থামে, এটাই হচ্ছে আসলে তোমাদের কাছে চাই। তাহলে এখানে আমাদের বিস্তারিত আর কিছু বললাম না, কেন? কারণ কিভাবে পড়াচ্ছি তোমাদের সামনে, বেসিক পড়াবো, সিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো, শেষ। বেসিক পড়াবো, সিকিউ পড়াবো, এমসিকিউ পড়াবো, ঠিক আছে? তো এটা আমাদের, ঠিক আছে? তা আমি বলছো চ্যাপ্টারটাও আগুনের মতো ভয়ঙ্কর। আমি কিছুই লিখি নাই এখানে, বিস্তারিত কিচ্ছু লিখি নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে কয়েকটা আগুনের ফুলকি মুলকি ছবি দিছি, এই যে মোমবাতি লাগাই দিছি এখানে, মোমবাতির উপরে আমার পদবি ঝুলতেছে। ওকে ফাইন, আমি আচ্ছা ঠিক আছে, আমি তো ইঞ্জিনিয়ার, আমি ভুলে গেছি। আচ্ছা তারপর ক্লাস শুরু 1 নভেম্বর 2024 থেকে সপ্তাহে 2টা করে ক্লাস নিব ইনশাল্লাহ। প্রতিটা ক্লাসের সময়কাল হবে 2 ঘন্টা প্লাস। তার মানে আমরা সপ্তাহে মোটামুটি বলতে পারি আমরা 5 ঘন্টার মতো যোগ নিয়ে পড়াশোনা করব। এইভাবে যদি পড়তে পারি ইনশাল্লাহ 2 মাস, নভেম্বর ডিসেম্বর, ইনশাল্লাহ আমাদের ডিসেম্বরে, আমাদের জানুয়ারির শুরুতে আমাদের হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো যারা স্মিতা বলছো বাবা গো এত সুন্দর চ্যাপ্টারটা কিভাবে যে করবো, হ্যাঁ তুমি জাস্ট ক্লাসে উপস্থিত থাকো, আরামসে পড়বো, এত প্যারা নাই, তারা ওরাও নাই, আরাম করে পড়বো। এবং এই জৈব যৌগটা যাতে আমাদের অন্যান্য একাডেমিক ক্লাসগুলোর উপর ইফেক্ট না ফেলে, সেজন্য আমি এটাকে এমন ভাবে রেখেছি যে সপ্তাহে 2 দিন, কারণ বাকি দিনগুলো আমরা অন্য যে চ্যাপ্টারগুলো পড়ছি সেগুলো পড়বো। তাহলে দেখা যাবে জৈব যৌগের সাথে বাকি জিনিসগুলো আমাদের শেষ হয়ে যাবে। ওকে, অন্য জিনিসগুলো আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে। এটা নিয়ে কিচ্ছু আর বলার নেই, এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। এটা নভেম্বরের 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। এখন 1 তারিখের জায়গায় অক্টোবরের 30 তারিখও শুরু হতে পারে, নভেম্বরের 2 তারিখও শুরু হতে পারে। কারণ কি তোমরা জানো নভেম্বরের 1 তারিখ থেকে আমার আবার এসএসসি পেইড কোর্স শুরু হচ্ছে। তো ওদের প্রথম ক্লাস, যেহেতু ওদের কোর্সটা শেষ করে যদি ভাইয়া ওই দিনের কথা তো আসলে বলতে পারছি না। এবং দেখো মানে ব্যাপারটা হচ্ছে পুরোটাই আসলে ডিপেন্ড করছে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে দোয়া করো যাতে করে আমরা যেটা চাচ্ছি, আমি যেটা চাচ্ছি, তোমরা যেটা চাচ্ছ, আল্লাহ যেন সেটা চায়, তাহলে ইনশাআল্লাহ হবে, ঠিক আছে? কারণ সুস্থতার ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার কাজ করে এইসব জায়গায়। কারণ নভেম্বর 1 সেকেন্ডের ভরসা নেই, এই যে দাঁড়ায় আছি ভরসা নেই, নভেম্বর পর্যন্ত থাকি কি না থাকি
কি অবস্থায় থাকি বলা যাচ্ছে না, তো সেজন্য সবাই হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে আসি। তারপরে এখন কথা হচ্ছে, আমার তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তাই না? এখন আমার ব্রাহ্মণবাড়িয়ার যারা স্টুডেন্ট আছে, অফলাইন ব্যাচে যারা অনেকে স্টুডেন্ট আছে, বা অনেকে আছে ভাইয়া অনলাইনে পড়তে ভাল লাগে না, এটা একদম কমন আমি শুনি সবার কাছে যে ভাইয়া অনলাইনে পড়তে ভাল লাগে না, আপনি যদি অফলাইনে যদি একটা পেইড কোর্স করে যদি জৈব যৌগটা পড়াইতেন। হ্যাঁ, কারণ অফলাইনে পড়াইতে গেলে কি হয়, অফলাইনে পড়াইতে গেলে আসলে ভাইয়া ফ্রি পড়ানো যায় না। কারণ অফলাইনে আমি যদি বলি ভাইয়া আমি ফ্রি পড়াবো, তাহলে দেখা যাবে যে মানে ফ্রি পড়াবো এটা যদি প্রচার হয়, তাহলে দেখা যাবে আমার পুরো যে বিল্ডিং আছে, পুরো বিল্ডিং আমি জায়গা দিয়ে খুলতে পারবো না। স্বাভাবিক এখানে একটা এবং হচ্ছে ফ্রি পড়াইতে গেলে আরেকটা সমস্যা যেটা হয়, হ্যাঁ ফ্রি পড়াচ্ছে তাহলে মনে ভাইয়া পড়াইতে পারে না, মানে ফ্রি পড়াইতেছে কেন? অনলাইনে ফ্রি পড়ানো যায়, কারণ তোমরা সবাই আমার সম্পর্কে জানো। ঠিক আছে, আচ্ছা জান্নাত বলছো টেস্টের আগে, ভাই এরকম ভাবে আমি তো বলতে পারছি না এখন তোমার টেস্ট পরীক্ষা কবে হবে। যদি তুমি দেখো যে তোমার টেস্ট পরীক্ষা জানুয়ারিতে হবে, তাহলে ইনশাল্লাহ টেস্টের আগে শেষ হবে। আর তোমার পরীক্ষা যদি ডিসেম্বরে হয়ে যায়, আমি তো টেস্টের আগে শেষ করতে পারবো না। ঠিক আছে, কারণ হচ্ছে আমার প্ল্যান হচ্ছে নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর 2 মাসের মধ্যে আমি শেষ করবো। এখন এই 2 মাসের মধ্যে যদি তোমাদের টেস্ট পরীক্ষা যদি না হয়, তাহলে অবশ্যই টেস্টের আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নাই, অবশ্যই টেস্টের আগে শেষ হয়ে যাবে। বাট যদি এমন হয় যে না, তোমার টেস্ট পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ হয়ে যাবে, তাহলে দেখা যাবে যে লাস্টে কিছু জিনিস হয়তো থেকে যেতে পারে তোমার জন্য। তো ওটা আমি ওভাবে বলতে পারছি না। কোর্স ডিউরেশন নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এর মধ্যে শেষ করতে। ওকে, এখন বাকি আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, বললাম তো সব কথার পরে শেষ কথা হচ্ছে ইনশাল্লাহ। যদি চাই, আমরা চাচ্ছি, আমাদের নিয়ত আছে, আমরা সই নিয়তে কাজ করার চেষ্টা করছি, আল্লাহ চাইতে হবে, কারণ উত্তম পরিকল্পনাকারী তিনি, তো তার হচ্ছে চাওয়ার উপরই সবকিছু নির্ভর করছে। আমরা জাস্ট চেষ্টা করতে পারি, তো চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যারা ব্রাহ্মণবাড়িয়ার আছো বা ব্রাহ্মণবাড়িয়ার সদরের আছো, তোমাদের একটা মানে অনেকে আমাকে অনেকদিন আগে থেকেই বলে রাখছো যে ভাই একটা জৈব যৌগ কোর্সটা যদি একটু আলাদাভাবে করতেন, তাহলে হচ্ছে পেইড কোর্স আকারে করলে আমরা হচ্ছে আইসা পড়তাম। হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের জন্য একটা চমক আছে। তবে এটা নিয়ে আবার হচ্ছে যারা কিনা দূরের আছো, তারা আফসোস করো না, আমি তো অনলাইনেও পড়াচ্ছি। ঠিক আছে, আফসোস করো না। ঠিক আছে, সবার জন্য আছে, সবার জন্য আছে, সবার জন্য আছে। দেখো, এটা হচ্ছে আমাদের অফলাইন পেইড কোর্স। অফলাইন পেইড কোর্সের ব্যাপারটা একটু খেয়াল করো। এখন কোনো জোরাজোরি আছে, এরকম কি জোরাজোরি আছে যে ভাইয়া যারা ব্রাহ্মণবাড়িয়ার সদরে আছো, তোমাদেরকে অনলাইন ক্লাস করতে দিব না, লাইভ ক্লাসে ঢুকতে দিব না? আমি কি চেক করে দেখবো যে তুমি কোথাকার? আমার জন্য সবাই সমান। তুমি এই কোর্সে একজনও ভর্তি না হোক, আমার কিছু দরকার নাই তো, বাট এই কোর্সে কেউ যদি আসো, এটা হচ্ছে কোর্সের নিয়ম। দেখো, অফলাইন পেইড কোর্সে আমাদের কি কি থাকছে? আমাদের বেসিক ক্লাস থাকবে 16টা। এটা হচ্ছে আমার বাসা, যেখানে ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর। আমার নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ আছে বা মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবা। আর বাসায় চলে আইসো না, আসলে আমরা পাইবা না, কারণ হচ্ছে আমি সবসময় হচ্ছে দৌড়ের উপর থাকি। বাসায় আসবা ক্লাস করতে আসলে। তো লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর। যারা ব্রাহ্মণবাড়িয়া সদরে থাকো, তোমরা সবাই জায়গাটা চেনো। এখন এটার সম্পর্কে একটু বলে দিই। তো এখানে কোর্সে কি কি থাকবে? কোর্সে থাকবে আমাদের বেসিক ক্লাস 16টা। ভাইয়া 16 ক্লাসে কি শেষ হবে? ও ভাইয়ের এক একটা ক্লাস 2-2.5 ঘন্টার, তাহলে শেষ হবে না কেন? 16 ক্লাসে আমি প্রায় তোমাদের 40 ঘন্টা ক্লাস নিব। তো জৈব জগৎ তো এত ক্লাস নিলে আর কিছু করার থাকে না। ঠিক আছে, হ্যাঁ থাকে না। ওকে, তো স্মিতা বলছো আফসোস তো অনেক। ভাইয়া ভাই আফসোস করে না, আফসোস করে না। ঠিক আছে, আফসোস করার কিছু নেই, আফসোস করার কিছু। এখন তোমাদের বাসা দূরে, সেজন্য হচ্ছে তোমাদের হচ্ছে আসতে পারবে না। এই শহরের মধ্যে তো না, তোমরা হচ্ছে অন্য জেলার মানুষ, তো কি করবে? আফসোসের কিছু নাই। আমি এই জন্য 2টা প্যারালালি শুরু করতেছি, যাতে করে হচ্ছে কারো যাতে করে কোনো মন খারাপ না থাকে। হ্যাঁ, আফসোস অতটুকুই থাকতে পারে যে ভাইয়াকে সামনে থেকে হচ্ছে একদল ক্লাস করতেছে, আমরা হচ্ছে ভাইয়াকে হচ্ছে লাইভে দেখতেছি, অতটুকুই। এর বেশি কিন্তু আসলে আমি আফসোসে কিছু দেখি না। আচ্ছা, কোর্সে কি কি থাকবে বলো তো? বেসিক ক্লাস থাকবে 16টা, আলাদা। এই 16টা ক্লাস একদম আলাদা। তো 16টা মানে আমি চেষ্টা করি, আমি কোর্স আসলে ওভাবেই সাজাইছি যাতে করে 16 ক্লাসে শেষ হয় আর কি। সিকিউ সলভিং ক্লাস, সিকিউ সলভিং ক্লাসে আমরা 2017 থেকে 2023 পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন সমাধান করব। এমসিকিউ সলভিং 2017 থেকে 2023 সকল বোর্ডের এমসিকিউ সহ মোট 400+ এমসিকিউ সমাধান করা হবে আমাদের যে পেইড কোর্সটা আছে সেখানে। সকল ক্লাসের পিডিএফ ক্লাস শেষে আমাদের যে পেইড ব্যাচে গ্রুপ থাকবে সেখানে আপলোড করা হবে, সেখানে আপলোড করা হবে। কোর্সের সময়কাল কবে? ভাইয়া ওটা শুরু করছি নভেম্বরের 1 তারিখ থেকে। এখন প্যারালালি সব আসলে আমি শুরু করতে পারতেছি না, আমার একটু সময় স্বল্পতার কারণে একটু গুছাই উঠতে একটু সমস্যা লাগতেছে। তো তোমাদের পেইড কোর্স শুরু হবে 15 নভেম্বর 2024 থেকে, 15 দিন পরে শুরু হবে আর কি। ঠিক আছে, মানে তোমরা 15 দিন আগেই, মানে এই পেইড কোর্স শুরু করার আগে দেখবে যে অনলাইনে 4টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা কেউ যদি মনে করো, আল্লাহ কুকুর চেতে গেছে, তো তোমরা কেউ যদি মনে করো, আচ্ছা একটা মিনিট, এই এত খেপছে কেন? আচ্ছা দেখ,
এখন দেখো আসলে রাস্তার পাশে বাসা হইলে যা হয় আর কি। এখন খেয়াল করো, এখন বোঝো তোমাদের এই যে আমাদের যে কোর্সটা, এটা কিন্তু আমাদের ভাই এটা কি শুধু 25 ব্যাচ করতে পারবে? ভাই লেখা আছে কোথাও যে এটা শুধু 25 ব্যাচের জন্য। তুমি 26 ব্যাচের তুমি নিজে পড়া আগে রাখতে চাচ্ছ, তুমিও ওয়েলকাম। 25-26 সবার জন্য এই কোর্স, এই পেইড কোর্সটা আমাদের 2025 ও 2026 সবার জন্য, 2026 সবার জন্য, ঠিক আছে? মানে যে কষ্ট করে পায়ে হেঁটে বা রিক্সা দিয়ে বা যেমনি হোক উড়াল দিয়ে আমার বাসা পর্যন্ত আসতে পারবা, তাদের সবার জন্য হচ্ছে এই কোর্সটা, সবার জন্য এই কোর্সটা। এবং এটা শেষ হবে কবে? 15ই জানুয়ারি শেষ হবে এটা, ঠিক আছে? এটার টাইমলাইন বাঁধা 15ই জানুয়ারি শেষ হবে, 2 মাস। মানে ওটা শেষ হবে হয়তো বা জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখ, এটা শেষ হবে 15ই জানুয়ারি। এবং এটার আরেকটা জিনিস আসলে আমি এখানে অ্যাড করি নাই, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, এই পিডিএফটা থাকবে তোমাদের কাছে চলে যাবে। এটা যেটা হচ্ছে এটা একটা মডেল টেস্ট থাকবে, ঠিক আছে? মানে এই কোর্সটা নেওয়ার পর ভাই আমাদের মডেল টেস্ট থাকবে। কারণ একটা কোর্স নিব, এই কোর্সে যদি একটা মডেল টেস্ট যদি না থাকে তাহলে কেমন হয় বলো তো? এই কোর্সের মডেল টেস্ট থাকবে। এই কোর্সটা নেওয়ার পর এই কোর্সের উপর আমরা মডেল টেস্ট নিব, মডেল টেস্ট থাকবে এবং সলভিং ক্লাসও থাকবে। তোমাদের যাদের যাদের সলভিং ক্লাস করতে হবে সলভিং ক্লাস থাকবে। মডেল টেস্ট থাকবে আমাদের মনে করো 2 সেট, কারণ প্রথম সেট অনেকেরই খারাপ হতে পারে। 2 সেট কি কি? সিকিউ প্লাস এমসিকিউ। 2 সেট কি কি ভাইয়া? 2 সেট হচ্ছে আমাদের সিকিউ প্লাস এমসিকিউ। মডেল টেস্ট থাকবে আমাদের 2 সেট সিকিউ প্লাস এমসিকিউ, ঠিক আছে? তাহলে আমাদের 2 সেট মডেল টেস্ট থাকবে এই কোর্সের আন্ডারে। ওকে, এই কোর্সটার আন্ডারে আমাদের 2 সেট মডেল কোশ্চেন থাকবে। মানে 2টা পরীক্ষা হবে আর কি, সহজ কথা। প্রথম পরীক্ষা মানে আমাদের একদম 75 মার্কসের পরীক্ষাই হবে, মানে শুধুমাত্র জৈব যৌগের উপর 75 মার্কসের পরীক্ষা, বুঝতেছো? মানে জৈব যৌগের উপর আমি প্রথম যে সেট সেখানে আমি 8টা সিকিউ দিব, 8টার মধ্যে 5টা আনসার করতে হবে। আবার এমসিকিউ 25টা থাকবে। আবার পরে আবার আরেক সেট নেওয়া হবে, হয়তো বা 3 দিন 4 দিন 5 দিন গ্যাপ দিয়ে আরেক সেট দেওয়া হবে। সেই সেটে আবার সেম 8টার মধ্যে 5টা সিকিউ আনসার করতে হবে, 25টা এমসিকিউ আনসার করতে হবে। ওকে, আর ভাইয়া আরেকটা কথা বলি, ভাইয়া ক্লাসগুলো কেমন হবে? আপনি যেমন এখন যেমন বস্তা পচা হোয়াইট বোর্ডে কাজ সেরে ফেলতেছেন ওইরকম না, না ভাইয়া। আমি বললাম না তোমাদের জন্য আমার প্ল্যান অন্যরকম। তো অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টে হচ্ছে লোকদেরকে জয়েন দেওয়া শুরু হয়ে গেছে। যেমন আমি যদি বলি আমাদের তাহমিদ ইশফার, সে কিন্তু আমাদের একজন তোমাদের জন্য সে কাজ করে যাচ্ছে, কাজ করা শুরু করে দিয়েছে। মানে কিছুদিনের মধ্যেই দেখবা যে তোমাদের হচ্ছে এই যে তাপগতিবিদ্যায় যদি বলো, তাপগতিবিদ্যার যে স্লাইডটা তৈরি হবে, যে এমসিকিউ স্লাইডটা তৈরি হবে, সেগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা জয়েন করেছে অলরেডি বা যারা জয়েন করছে তাদেরকে দিয়ে কিন্তু করানো হবে। আমি এখানে কিছু প্রফেশনাল লোকও হচ্ছে অলরেডি আমি নিয়োগ দেওয়ার প্ল্যান করেছি, 1-2 জনের সাথে কথাও বলছি, তারাও ইনশাল্লাহ জয়েন করে ফেলবে আমাদের সাথে। সবকিছুই তোমাদের সাথে আপডেট রাখি কেন? যাতে করে তোমরা বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন থাকো যে শিক্ষাঙ্গন পরিবারে বড় কিছু হতে যাচ্ছে। এখন এই বড় কিছু হওয়ার পথে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে কারা? তোমরা অবশ্যই। তোমরাই হচ্ছে আসলে আমার অনুপ্রেরণা, তোমরাই হচ্ছে আমার আসলে এনার্জি। তো তোমরাই যদি মনে করো এখন অনুপ্রেরণার জায়গাগুলো যদি না থাকে, তাহলে ভাইয়া হতাশ হয়ে যাবো, হতাশ হয়ে গেলে ভাইয়ের ঘুম পেরে যায়, ঘুম পেরে গেলে ভাইয়া ঘুমায় যাবো, শেষ, ঘুমায় যাবো। তো এই কারণে যেটা বলছি, আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটাতে তোমরা দেখবা যে আমাদের কোর্স প্যাটার্নে আমূল পরিবর্তন চলে আসতেছে। এই কোর্স প্যাটার্নটা অনেক অ্যাডভান্স লেভেলের হতে যাচ্ছে। অ্যাডভান্স লেভেলের বলতে কি, শিক্ষাঙ্গনের গ্রুপের সাইজ ম্যাটার করে না। যে হ্যাঁ আমাদের 1 লাখ 2 লাখ 3 লাখ মেম্বার নাই, বাট তোমরা খেয়াল করে দেখবা যখন এই কোর্সটা যখন শুরু হবে, ওই 1 লাখ 2 লাখ 3 লাখ মেম্বারের যে গ্রুপগুলো, সেগুলোতে কোর্সের স্টাইল যেমন, আমি বলবো না তার থেকে বেশি দিতে পারবো, আমরা নতুন, বাট ওই লেভেলে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে আমি চালাচ্ছি। ইনশাল্লাহ তোমরা যদি পাশে থাকো, দোয়া করো ভাইয়ের জন্য, ইনশাল্লাহ ওই রকম লেভেলের একটা কোর্স আমি হচ্ছে এটার মাধ্যমে তোমাদেরকে দিব, বোথ ফর পেইড কোর্স এবং ফ্রি কোর্স, দুইটার জন্য। আচ্ছা, কোর্স ফিটা কত ভাইয়া? এখন এতগুলা জিনিস দিব, 16টা ক্লাস তো আর 1 ঘন্টার না, 2.5 ঘন্টা 3 ঘন্টা করে করে ক্লাস হবে। তারপর হচ্ছে সিকিউ সলভিং 2017 থেকে 23 পর্যন্ত সিকিউ, খবর আছে কম না, এমসিকিউ 400 প্লাস, আবার হচ্ছে মডেল টেস্ট, এত কিছু দেওয়ার পর আসলে ভাইয়া তোমরাই বলো কোর্স ফিটাকে আমি একদম মানে রিজনেবল প্রাইসে রাখছি না? মানে আমি বলবো না যে এটা একদম কম রাখলে আসলে অনেক কমই রাখা যায়, ফ্রিতেও পড়ানো যায়। বাট ভাইয়া ওই যে বললাম একটা কস্টিং এর ব্যাপার থাকে, তো তোমাদের জন্য ভাইয়া হচ্ছে এত কিছু করতেছি। যদি এমন হতো যে এই কাজগুলো করার জন্য আমি স্পন্সর পাচ্ছি, বিশ্বাস করো সব ফ্রি করে দিতাম। বাট হচ্ছে এই কাজগুলোর জন্য কিন্তু আমি কিন্তু মানে যাই করতে হচ্ছে সেগুলো কিন্তু আমার নিজের ইনভেস্ট করতে হচ্ছে। তো এই ইনভেস্টমেন্টের জায়গা থেকে যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে আসলে দিন শেষে পারা যায় না। তো যার কারণে তারপরে কিন্তু আমি অনলাইনটা ফ্রি রাখছি। আমি কিন্তু এটা তোমাদের যখন পড়ানো শুরু করছিলাম, তখন কিন্তু আমি ঘোষণা দিছিলাম, তোমরা যারা প্রথম থেকে পড়তেছো তোমরা জানো যে সব সাবজেক্ট সব চ্যাপ্টার ফ্রি থাকবে, জৈব যৌগ পেইড কোর্স হবে। বাট দেখো অনলাইনে কিন্তু আমি জৈব যৌগ ফ্রি করে দিয়েছি, ঠিক আছে? অনলাইনে আমি জৈব যৌগ ফ্রি করে দিয়েছি। তো যারা ভাববা যে না ভাই আমরা অনলাইনে পড়তে পারবো,
পড়ে ফেলো, আমার কোনো আপত্তি নেই। অনলাইনে পড়লেও তো তুমি আমার স্টুডেন্ট, সমমূল্যায়ন পাবা, এমন না যে এখানে মূল্যায়ন কমে যাবে, সমান মূল্যায়ন পাবা। বাট অফলাইনে যদি করতে আসো ভাইয়া, কোর্স ফি হচ্ছে আমাদের 2500 টাকা, 2500 টাকা মাত্র। এবং এইটা কোর্স ফিটা প্রদান করার পর, গ্রুপে অ্যাড হওয়ার পর, ভর্তি হওয়ার পর, তারপরেই হচ্ছে আসলে তুমি ক্লাসে জয়েন করতে পারবা। কেন বলো তো ভাইয়া, আপনি কি বিশ্বাস করেন না? ভাই এটা নিয়ম, এটা বিশ্বাসের ব্যাপার না। একটা কোর্স যখন হয়, কোর্সে তুমি যখন যাও, নর্মালি হচ্ছে তুমি যে মান্থলি কারো কাছে যদি পড়তে যাও সেটার হিসেব আলাদা, তুমি যে কোনো একটা রিলেটেড কোর্সে যদি যাও সেটার হিসেব কিন্তু আলাদা। ভাই আমি কিন্তু এখানে অবিশ্বাসের কিছু করি নাই, জাস্ট সবাই যেটা করে রুলস, ওই রুলসে গেছি। তুমি যদি কোর্স করতে চাও অবশ্যই তুমি হচ্ছে কোর্স ফি দিয়ে তারপর হচ্ছে ক্লাস শুরু করতে হবে। এটা এখন তোমার ইচ্ছা। এখন ভাইয়া এটা আমি দিতে পারবো না, এখন পরে দিব, এই ধরনের কথা আসলে আইসা আমাকে বলবা না, বা এই ধরনের ফোন বা এই ধরনের মেসেজিং বা অনেক সময় দেখা যায় যে আমার অনেক আঙ্কেল আন্টি এরকম বলতে পারে। তো আমি একদম বিনয়ের সাথে বলছি, এরকম কল বা মেসেজিং দিলে আমি আসলে এই কথাটাই বলবো, সেম কথাটা বলবো, ঠিক আছে? কোর্স ফি 2500 টাকা, কিছু তো লেস আছেই। সেটা হচ্ছে 15ই নভেম্বরের পূর্বে তুমি যদি কোর্স ফি প্রদান করো, মানে 15ই নভেম্বর যেহেতু ফার্স্ট ক্লাসের আগে তুমি যদি কোর্স ফি যদি দিয়ে দাও, তাহলে তুমি 20% ছাড় পাবা, তখন তুমি 2000 টাকা দিয়েই ভর্তি হয়ে যেতে পারবা। বাট সামহাও মনে করো একটা ক্লাস হয়ে গেছে, তুমি 16 তারিখ আসছো, আইসা তুমি বলতেছো যে ভাইয়া 2000 রাখেন না। হ্যাঁ, এইটা তো মানে রাখেন না কেমন কথা? নিয়ম তো নিয়ম, বুঝা গেছে? তো এই যে জিনিসটা, এই জায়গাটা, এই যে পিঙ্ক কালারের জায়গাটা, এটার প্রতি তোমরা হচ্ছে, আমি বলবো যে তোমরা হচ্ছে শতভাগ রেসপেক্ট প্রদর্শন করবা, মানে আমাকে রেসপেক্ট প্রদর্শন করবা, আমাকে সম্মাননা প্রদর্শন করবা। এটা আমার সম্মানী, তাই না? তো এই সম্মানী জায়গাটাতে আসলে কাট পেস্ট করার, আমি কাট পেস্ট করেই দিছি। যদি এমন হতো, মানে এটা তো আসলে সবজির বাজার না যে হচ্ছে আমি জানি কাস্টমার হচ্ছে একটা জিনিসের দাম 50 টাকা বলবে, আমি 100 টাকা বললাম, তাহলে ওইরকম হলে আমি এটা ফি মনে করো 3000 3500 রাখলাম। মনে করো কেউ আমাকে আসলো, আইসা রিকোয়েস্ট করলো, আমি হয়তো 500 1000 কমাই দিলাম, তুমি ভাবলা যে আরে ভাইয়া কমাই দিছে। বাট ভাইয়া দেখো, 2 মাস পড়াবো একটা সাবজেক্ট, 2 মাস যদি আমরা যদি পড়াই, 2 মাস পড়াইলে তো আসলেই মানে তুমি যদি নর্মালি যদি 2 মাস যদি আমার কাছে একটা সাবজেক্ট পড়তে আসো, তাও তো 1000 করে 2000 টাকা দিতে হয়। সেখানে এই অধ্যায়ের কতগুলো এফোর্ট দিতে হয়। আমার এই অধ্যায় তোমরা শুধু ক্লাস দেখো না, এই অধ্যায়ের উপর আমার আমার এফোর্ট দেখো। আমি লাস্ট 2 মাস ধরে এই অধ্যায়টার উপর কাজ করতেছি, কারণ কি এইটা পড়াবো বলে। আরো আগে কিন্তু শুরু করতে পারতাম, বাট ভাইয়া কিন্তু আগে শুরু করি নাই। কেন? কারণ হচ্ছে জমে ক্ষীর হোক বিষয়টা, তারপর হচ্ছে তোমাদেরকে পড়াবো। আমি আসলে চাইছি একটা পারফেক্ট একটা কোর্স হইতে। তো সেই পারফেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন নিয়ে আসছি। কারণ হচ্ছে এটা অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, স্লাইড, শিট, হাবিজাবি। আচ্ছা, আরেকটা বিষয় আছে, স্লাইড তো দিবই ভাইয়া। স্লাইডের পাশাপাশি এটার একটা মানে যারা ভর্তি হবে তোমাদের জন্য এই অধ্যায়টার উপর একটা ছোট বই থাকবে। মানে এই অধ্যায়টার উপর তোমাদের হচ্ছে কি থাকবে, একটা বই থাকবে, বোঝা গেছে? এই বইটা হচ্ছে যে ভর্তি হবে তাকে হচ্ছে দেওয়া হবে আর কি। মানে তুমি ভর্তি হয়ে গেছো, ভর্তি হওয়ার পর হচ্ছে এই বইটা হচ্ছে তোমাকে হচ্ছে দিয়ে দেওয়া হবে। তাহলে এইটার সাথে আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে জৈব যৌগের উপর একটা বই ফ্রি। এটা হচ্ছে আমি লিখে দিই, হ্যাঁ, জৈব যৌগের উপর, জৈব যৌগের উপর ভাইয়ার লেখা বই ফ্রি। ওকে, ঠিক আছে। এখন এই বইটা, এই যে জৈব যৌগের উপর ভাইয়ার যে লেখা যে বইটা, এই বইটা যদি আবার কেউ যদি অনলাইনের কেউ যদি নিতে চাও, যে ভাই আমি শুধু বইটা কিনতে চাই, যে আমি হচ্ছে আসলে কোর্সটা করতে চাই না ভাই, আমি জাস্ট হচ্ছে আপনার কাছ থেকে অনলাইনে এই বইটার একটা পিডিএফ নিতে চাই। তো শুধুমাত্র যদি এই বইটা যদি তোমরা অনলাইনে যদি নিতে চাও, তাহলে অনলাইনের জন্য অনলাইনে যে ক্রয় মূল্য, সেটা হচ্ছে তোমরা আমাকে সম্মাননা হচ্ছে 200। তার 200 টাকা যদি কেউ যদি আমাকে যদি অনলাইনে যে সম্মাননা যদি প্রদান করে দাও, এই বইটা হচ্ছে আমি তাকে ওই বইটা পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিব। ঠিক আছে? কেন বলো তো? কারণ এগুলো ভাই করতে সময় লেগেছে, এগুলো আসলে করতে আমার অনেক সময় দিতে হয়েছে। তো এই যে সময়গুলো দিতে হয়েছে, এই সময়গুলোর একটা অবশ্যই এই সময়গুলোর হচ্ছে আমি মনে করি একটা মূল্যায়ন করা উচিত। তো ওই মূল্যায়নের জায়গা থেকে আমি হচ্ছে আসলে এই জিনিসটা অ্যাড করলাম, এই দুইটা জিনিস। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সবাই তোমরা পাবা। এখন এই জিনিসগুলো আবার কেউ দেখুন আজকে রাতেই যদি বলো ভাইয়া আমি আজকে রাতেই হচ্ছে আপনার থেকে অনলাইনে বইটা নিয়ে যাই, ভাইয়া এখনো বইয়ের কাজ চলছে, আর কোর্স দেরিতে না, কোর্স তো দেরিতে শুরু হবে। তো অনলাইন বইয়ের ব্যাপারটা আসলে আমাদের 15ই নভেম্বর থেকে, তো তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমরা পাবা আর কি। তো তখন হচ্ছে তোমরা হচ্ছে আমার সাথে যদি যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাদেরকে দেখা যাবে যে আমি এটা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা।
আচ্ছা ঠিক আছে অলরেডি, আচ্ছা ঠিক আছে অলরেডি, এখনো বই লঞ্চ করি নাই, আমার হচ্ছে ক্লায়েন্ট চলে আসছে, যারা বলছে স্মিতা বলছে ভাইয়া আমি নিব বইটা, ঠিক আছে ভাইয়া তুমি হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমার সাথে, আমি যখন বইটা অনলাইনে যখন মানে যখন জিনিসটা অনলাইনে যখন যাবে সবাই তো জানতেই পারবা তাই না, মানে এগুলো তো এটা তো গ্রুপে মেসেঞ্জার গ্রুপে এটা পাবলিশ হবে, তখন তো আসলে তোমরা জেনেই যাবা। ওকে, তো তখন যখন জেনে যাবা তখন হচ্ছে নিয়ে নিও। তো ঠিক আছে, তো আমাদের চমক দেওয়া শেষ, সব ধরনের চমক শেষ ভাইয়া, চলেন এখন আমরা ক্লাসে যাই। ও চমক দিতে দিতে হয়রান হয়ে গেলাম, চমক দিতে দিতে আমি নিজেই চমক হয়ে গেলাম। আমার চমক হাসান ভাইয়ের কথা অনেক মনে পড়ছে। তোমরা কি চমক হাসান ভাইকে চেনো? দ্য লিভিং লিজেন্ড নাকি, বাংলাদেশে হচ্ছে তিনি হচ্ছে ম্যাথের জগতে তিনি একটা জাদু। যদিও ভাই এই মুহূর্তে হচ্ছে আমেরিকা বসে আছে, ভাই দেশে চলে আসলে ভালো হতো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়ে যেত। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি নাকি, আমরা হচ্ছে আমাদের আজকের পড়াশোনাটা তাহলে চলো আমরা শুরু করি। তো পড়া শুরু করার আগে একটা মিনিট আমি একটা জিনিস একটু আনবো। আম্মু 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 একটু শোনো, আমার ওই রুম থেকে আমার ব্যাগটা দাও, ওই যে আমি যে ব্যাগটা ব্যবহার করি। তো ওয়েট, আমরা পড়াই ফিরে আসি, আমরা পড়াই যাই। হ্যাঁ পড়তে হবে। দাঁড়াও, পড়ার আগে আমি আসলে আমার সরঞ্জামটা নিয়ে আসি। হ্যাঁ কিছু পড়ছে নাকি জরুরি কিছু? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তাহলে শুরু করে দেই। চিন্তা করা যায় ব্যাপারটা, তোমরা বলো তো এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ তোমরা আমাকে একটা কথা বলো, মেনে নেওয়া যায়? আমি নিজে না এটা লাগবে না, আমি নিজে এই যে ওয়ারেন্টি ছাড়া ক্যালকুলেটর ইউজ করি, তোমাদের জন্য আমি 3 ইয়ার্স ওয়ারেন্টিওয়ালা ক্যালকুলেটর ব্যবহার করতেছি। ঠিক আছে আম্মু দেখো নাই তো? না আরে লাইট তো এটা সেরা ঝাগা লাগা লাইট, এই তো দেখো, এবং এটা উপরে ফোল্ডিং করা যায়। এটা হচ্ছে যে সেকেন্ড হবে তার জন্য। হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে, তাইলে হচ্ছে তোমাদের আন্টির কাছ থেকে হচ্ছে কমপ্লিমেন্ট পেয়েছি। হ্যাঁ সবচেয়ে সুন্দর হয়েছে এইটা, সেকেন্ড প্রাইজটা সবচেয়ে সুন্দর। তো যে সেকেন্ড প্রাইজ জিতবা সে কিন্তু একটা কমপ্লিমেন্ট পেয়ে গেছো। ঠিক আছে, সেকেন্ড প্রাইজটা হচ্ছে সৌন্দর্যের দিকে ফার্স্ট হচ্ছে সেকেন্ড। ওকে চলো চলো শুরু করি, দেখি আমাদের এখনকার পড়ার মধ্যে আমাদের কি আছে, চলো দেখি। হ্যাঁ চলো শুরু করি। হ্যাঁ আমাদের আজকের পড়াশোনাটা আমরা চলো শুরু করি। আজকে অনেকটা সময় বকবক করে কাটাই দিছি, প্যারা নাই, বকবক করে কাটাই দিল, আসলে আমাদের প্যারা নাই। আমরা চলো দেখি আমাদের আজকে ক্লাসে কি আছে। বাবা গরম, ও চলো দেখি আমাদের কি বলেছে প্রশ্নে। আমাদের কি বলেছে বলো তো? প্রশ্নে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডার, ওকে, একটি সিলিন্ডারে আবদ্ধ অবস্থায় কিছু ক্লোরিন গ্যাস। ঠিক আছে, ক্লোরিন গ্যাস, এই ক্লোরিন গ্যাসটা আমাদের কি হয়েছে আছে এমত অবস্থায় গ্যাসকে হঠাৎ প্রসারিত করলো। ভাই হঠাৎ বললেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, হঠাৎ আচমকা আকস্মিকভাবে এরকম কথা বললেই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে হঠাৎ প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। আচ্ছা আমি কি এটার কি আরেকটু বাড়াই দিব? তোমরা বলে ব্রাইটনেসটা আমি একটু দেখি তো সবকিছু ঠিক আছে কিনা, কারণ হচ্ছে আমি চাই না তোমাদের আসলে পড়াশোনায় কোনো ডিস্টারবেন্স হোক। আমি ব্রাইটনেসটা আরেকটু বাড়াই দিই। হ্যাঁ আরেকটু ব্রাইটনেসটা বাড়াই দিই। ওই দেখো ব্রাইটনেস দেখছো কি পরিমাণ কমে আছে, চিন্তা করো। হ্যাঁ আসলে অফলাইনে যখন পড়াই এত ব্রাইটনেস দিলে আসলে স্টুডেন্টদের চোখ ঝলসে যায়, তো এই কারণে তখন হচ্ছে আমার হচ্ছে ব্রাইটনেসটা একটু কমাই রাখা লাগে। আবার অনলাইনে তোমাদের যখন পড়াই তখন হচ্ছে ব্রাইটনেসটা অনেক বাড়াই দিতে হয়, তার মানে এর উপর অনেক অত্যাচার যাইতেছে। আচ্ছা তো এর সুস্থতার জন্য সবাই দোয়া করবা। হ্যাঁ এর সুস্থতার জন্য সবাই দোয়া করবা। তাহলে দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হঠাৎ প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। ওকে ফাইন, আয়তন যদি 3 গুণ করা হয় তাহলে গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ? হ্যাঁ চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার কত গুণ? চূড়ান্ত তাপমাত্রা কি T2, আদি তাপমাত্রা কি ভাইয়া T1। তাহলে কত গুণ বের করার মানে কি বলতো? T2/T1 বের করতে বলছে। সহজ বিষয়। আমাকে কি বলছে? আমাকে বলছে মনারা, আমাকে বলছে যে T2/T1 বের করো। T2/T1 অনুপাত করলেই তুমি কি পাবা? অনুপাতটা বের করলেই কিন্তু তুমি পেয়ে যাবা একটা আরেকটার কত গুণ। ঠিক আছে, তাহলে যেহেতু আয়তন দেওয়া আছে এবং তাপমাত্রা বের করতে বলছে, তাহলে ফর্মুলা কি সবাই যারা পারো করে ফেলো। ফর্মুলাটা কি বলতো? T1V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, তাহলে বা T1 কত বলতো? T1 আমাদের কি লাগবে? T2/T1 লাগবে। ওকে, তাহলে T2 ডিভাইডেড বাই T1 সমান হচ্ছে V1/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1।
ঠিক আছে, এরকম আসবে। তো আমরা T2/T1 এই অবস্থায় রেখে দিই, কারণ আমরা ওটাই বের করবো অ্যাকচুয়ালি। তাহলে খেয়াল করো V1 কত ভাইয়া, V1 হচ্ছে V, V2 কত, আয়তন 3 গুণ করা হয়েছে 3V। হ্যাঁ, গামা কত ভাইয়া, গামা দেওয়া নাই, কিন্তু দেখো বলা আছে ভাইয়া ক্লোরিন গ্যাস, দেখো এখানে আমাকে বলে দিয়েছে এটা, এই মনার নাম হচ্ছে কি ক্লোরিন। মিস্টার ক্লোরিন সাহেব কি একটা দ্বিপরমাণু গ্যাস না? দ্বিপরমাণু গ্যাসের জন্য আমার গামার মান কত 1.41, কিছু না বললে ভালো, আলহামদুলিল্লাহ 1.41, আমাদের সুযোগ আছে, আমরা নিজেরা বসাবো, দরকার নাই নাকি ওদেরকে বলবো যে তোমার হচ্ছে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে এই যে মান দেওয়ার আমার টুট, তোমার মান গোনার আমার টাইম নাই। তাহলে এখানে আমরা কি করব, T2/T1, T2/T1 সমান আমাদের তাহলে কত আসবে 1/3 টু দি পাওয়ার 0.41, 1/3 টু দি পাওয়ার 41। তাহলে এখান থেকে আমরা আসলে কি লিখবো বলতো, এখান থেকে আমরা লিখবো বা আমরা লিখবো বা T2/T1 সমান কত 1/3 টু দি পাওয়ার করো 1/3 টু দি পাওয়ার 0.1, তাই 0.41, তাহলে হিসাব করলে কত হবে 0.637 আসবে, 0.637 আসবে। তাহলে সুতরাং T2 কত, T2 হচ্ছে 0.637 T1। তাহলে আসলে চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রা থেকে কম, তাই না? কারণ এই কম বেশির বিষয়টা আমরা কোথায় পড়ছিলাম বলতো, আমরা নিউটনীয় বলবিদ্যায় কিন্তু এটা দেখছি যে আমাদের লব বাই হর যদি 1 এর থেকে ছোট আসে তাহলে আসলে আমাদের লব ছোট হর বড়, তো লবকে T2, তার মানে T2 ছোট T1 বড়। তাহলে আমরা ফাইনালি আনসারটা কি লিখবো বলতো, আমরা ফাইনালি আনসারটা লিখবো গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার এত গুণ। আমরা ফাইনালি কি লিখবো, আমরা ফাইনালি লিখবো সুতরাং গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা, লিখো সুতরাং গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা আদি তাপমাত্রার 0.637 গুণ। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। তো প্রথম অঙ্ক সবাই বুঝছে, বলো সবাই বুঝছে কিনা, প্রথম অঙ্কটা আমরা সবাই বুঝছি কিনা বলো, সবাই জানাও প্রথম অঙ্ক বুঝছো কিনা, সবাই জানাও প্রথম অঙ্ক বুঝেছি কিনা, সবাই জানাও প্রথম অঙ্ক আমরা বুঝতে পারলাম কিনা। ঠিক আছে, নবনী বুঝছি, ঠিক আছে, স্মিতা বুঝছি, ওকে ফাইন। তাহলে চলো পরের অঙ্কে যাই, সহজ অঙ্ক। চলো তো পরের অঙ্কটা দেখি আমরা একটু, চলো পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা আমরা দেখে ফেলি, চলো পরের অঙ্কে কি বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, মানে এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm কিছু পরিমাণ গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংনমিত করা হয়েছে, মানে সংকুচিত করা হয়েছে, প্রাথমিক আয়তনে 1/3 গুণ করা হয়েছে। তার মানে প্রাথমিক আয়তন কত ভাইয়া, V, প্রাথমিক আয়তন V হলে চূড়ান্ত আয়তন কত V/3, কারণ 1/3 গুণ করা হয়েছে। তাহলে এখানে প্রাথমিক আয়তন V1 ইকুয়াল টু হচ্ছে V, চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল টু কত V/3, কারণ 1/3 করা হয়েছে। চূড়ান্ত চাপ ও তাপমাত্রা নির্ণয় করো। চূড়ান্ত চাপ মানে কি, চূড়ান্ত চাপ, আচ্ছা আমি দেখি একটু, P1 কত, P1 এখানে দেওয়া আছে 1 atm, আমাকে বের করতে বলছে P2 কত, চূড়ান্ত চাপ কত, আবার T1 কত, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন, আমাকে বের করতে বলছে T2 কত। এরপর আবার বলছে ও সংনমন প্রক্রিয়াটা আমার যদি শুদ্ধতাপীয় না হয়ে সমষ্ণ হয় তাহলে চূড়ান্ত চাপের পার্থক্য কত, ওইটা আমরা পরে বুঝি, আগে আমরা চূড়ান্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ আর চূড়ান্ত তাপমাত্রাটা বের করি। চলো তাহলে দেখি, চলো বের করি। তাহলে এখানে দেখো, এই যে দেখো এখানে আমাদের প্রথমে চাপের ক্ষেত্রে আমরা চূড়ান্ত চাপ নির্ণয় করব, তাই না? চাপের ক্ষেত্রে ফর্মুলা কি, P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। এটা কি গ্যাস ভাইয়া বলেছে? কিচ্ছু বলে নাই, কিচ্ছু না বলে গ্যাসটাকে কি ধরবা, দ্বিপরমাণবিক গ্যাস 1.41। কারণ কি, কারণ বস্তু জগতে দ্বিপারমাণবিক গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, দ্বিপরিমাণ গ্যাস হচ্ছে বেশি, এই কারণে এটাকে আমরা গামা ইকুয়াল টু কত ধরবো, 1.41 ধরবো। তাহলে আমরা বের করবো কি, চূড়ান্ত চাপ P2, হ্যাঁ P2 সমান কত, এক লাইনে করে ফেলি V1, এটা অনেকবার পড়িয়েছি, আশা করি এটা বুঝছি সবাই। তাহলে P2 সমান কত, V1 কত, V2 কত V/3 টু দি পাওয়ার গামা কত 1.41 ইনটু P1 কত, P1 হচ্ছে 1 atm। তাহলে হিসাব করলে কত আসবে, P2 সমান, খেয়াল করো এটা যদি কাটাকাটি করো উল্টা দাও, এটা হবে 3 টু দি পাওয়ার -1 ইনটু T1 কত 300 কেলভিন। তাহলে এটা আমরা হিসাব করলে কি আসবে, T2 সমান কাটাকাটি করে উল্টে দিলে
3 টু দি পাওয়ার 0.41 ইন্টু 300। তাহলে এটা হিসাব করলে আমাদের ফাইনালি কত আসে? টি টু সমান আমাদের আসবে 3 টু দি পাওয়ার 0.41 ইন্টু 300, এটা আসবে 470.69। তা 470.7 কেলভিন বলতে পারি আমরা। তাহলে আমাদের একটা পার্টের ম্যাথ কিন্তু হয়ে গেল, আমাদের হয়ে গেল। চূড়ান্ত চাপ 4.71 atm, চূড়ান্ত তাপমাত্রা 470.7 কেলভিন। এখন আমরা দেখি সংগমন প্রক্রিয়াটা যদি রুদ্ধতাপীয় না হয়ে সমষ্ণ হতো তাহলে চূড়ান্ত চাপের পার্থক্য কত হতো? পার্থক্য বের করতে গেলে এই যে রুদ্ধতাপীয় যে পার্থক্য চাপটা আছে এটা আমাদের লাগবে, এটা আমরা পরে ইউজ করব, ঠিক আছে? এটার সাথে এখন আমরা কার তুলনা করব? সমষ্ণ প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ বের করে এই দুইটার মধ্যে পার্থক্য করব। তাহলে চলো এই অঙ্কটা আমরা দেখি এখন। তাহলে আমরা করি যে আবার সমষ্ণ প্রক্রিয়ায় আমরা চূড়ান্ত চাপ বের করবো, তাই না? সমষ্ণ প্রক্রিয়ায় চাপ বের করার সূত্র কি? P1 V1 সমান P2 V2, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের গামার হিসেবটা আসে না। তাহলে এখান থেকে আমরা P2 বের করব। P2 সমান কত? P1 V1 ডিভাইডেড বাই V2। তাহলে বা P2 সমান কত? P2 সমান P1 কত ছিল ভাইয়া? এক বায়ুমণ্ডলীয় চাপ। V1 কত? V। V2 কত? V/3। তাহলে যদি VV কাটো উল্টে দাও তাহলে P2 ইকুয়াল টু কত আসবে ভাইয়া? 3 atm আসবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমার চাপটা কতটুকু আসতেছে? 3 atm। ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ কত আসছিল? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের চাপ আসছিল 4.71 atm। তাহলে পার্থক্য বের করতে পারবা না? এই তো এতটুকুই তো ম্যাথ, এটাই তো মজা, শেষ। তাহলে দেখো, তাহলে আমাদের সুতরাং পার্থক্যটা কত আসবে বলো? তাহলে দেখো, তাহলে সুতরাং চাপের পার্থক্য ডেল পি, চাপের পার্থক্য ডেল পি সমান হচ্ছে আমার, ওটাকে যেহেতু P2 বলছি এটাকে আমরা কাজ করি P2 প্রাইম বলি, তাহলে হচ্ছে আমাদের একটু পার্থক্য করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে পার্থক্য কত আসবে? P2 মাইনাস P2 প্রাইম। কেন বলো তো? আমি চাচ্ছি পজিটিভ মান রাখতে। P2 মাইনাস P2 প্রাইম। P2 কত? 4.71, যেটা আমাদের রুদ্ধতাপীয়তে আসছে। আর P1 কত? P1 হচ্ছে সমষ্ণ, যেটা এই স্লাইডে পাচ্ছ সমষ্ণের জন্য। তাহলে এখান থেকে কত আসবে? 1.71 atm। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রক্রিয়াটা যদি রুদ্ধতাপীয় না হয়ে যদি সমষ্ণ প্রক্রিয়া হতো তাহলে এইটা। হ্যাঁ, তাহলে আমাকে আচ্ছা স্মিতা বলছো ভাইয়া আমি পিডিএফ থেকে ক্লাস করব, অনেক সমস্যা করতেছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ক্লাস করো। আচ্ছা বাকিরা, আমি আমার এখানে খুবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তোমরা কি ক্লাস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমি কিন্তু এখানে ভালো ক্লাস দেখতে পাচ্ছি, ঠিক আছে? আজকে ক্লাস ভালো দেখতে পাচ্ছি বলতে কি আমার মনে হয় আজকে কালার কম্বিনেশনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। আজকের কালার কম্বিনেশনটা আমার কাছে সবচেয়ে বেটার লাগতেছে। তোমরা এই অঙ্কটা সবাই বুঝছো কিনা বলো? এই অঙ্কটা সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। সবাই বুঝেছি? এখানে ভালো ক্লাস দেখতে পাচ্ছি, ঠিক আছে? আজকে ক্লাস ভালো দেখতে পাচ্ছি বলতে কি আমার মনে হয়। আচ্ছা সোমায়া বলছো ভাইয়া প্রথমে প্রবলেম হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন নবনী বলছো জি ভাইয়া ক্লিয়ার। না এখন ক্লিয়ার আছে, এখন তো ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে যাই। চলো আমরা এখন একটু বুয়েটিয়ান হয়ে যাই। এই প্রশ্ন যারা সলভ করতে পারবা তোমরা বুয়েটে চান্স পাইছো। যাও, বুয়েট 2004-5 এই প্রশ্নটা আসছে। তো এখন খেয়াল করো। আচ্ছা আজকে আমি দেখতে পাচ্ছি আমার নতুন একটা ছোট বোন আসছে, মিম আক্তার রাফিয়া। ঠিক আছে, তো যারা নতুন আসো তোমরা একটু কমেন্ট একটু জানিয়ে দিবা তোমরা আসলে কোথা থেকে ক্লাসটা করছো। অবশ্যই সবাই বাসা থেকেই ক্লাস করবা, মানে তোমাদের বাসা কোথায় সেটা একটু ভাইয়াকে বলবা। কোথা থেকে বলছো বললে আসলে এখন যদি উত্তর দাও ভাইয়া বাসা থেকে বলছি, জিনিসটা কেমন অড লাগে না, এই জন্য আমি আগেই ক্লিয়ার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো এক রোগীর, এটা বুয়েটের প্রশ্ন। এখন একটা কথা হচ্ছে কি, যখনই আমরা দেখি একটা বুয়েট বা চুয়েট বা কুয়েটের প্রশ্ন আসে তখনই হচ্ছে আমরা প্রথমেই ঘাবড়ে যাই যে আল্লাহ বুয়েটের প্রশ্ন, এটা তো আমি পারবো না। দেখো কত সহজ। এক রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার। ভাই ত্রুটিপূর্ণ থার্মোমিটার বলছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার আসলে চোখ বুঝা আপনি সমানের বিপরীতে এখানে লিখে দিবেন S-M B-M। ভাই এটা আমি পড়াইছি তোমাদের। ত্রুটিপূর্ণ থার্মোমিটারে চোখ বুঝে আপনি লিখবেন এখানে S-M B-M। এই যে ডান পাশে যা যা লিখছো সব হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ইনফরমেশন। S হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে যে বস্তু তুমি তাপমাত্রা মাপতেছো, ত্রুটিপূর্ণ দিয়ে কত পাইছো। তুমি মনে করো তোমার বডির জ্বর মাপতেছো, তাহলে তোমার বডির টেম্পারেচার ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে, মানে ভেজাল বা যেটা ভালো না নষ্ট থার্মোমিটার দিয়ে মেপে তুমি কত পাইছো সেটা হচ্ছে S। এখন বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে মাপলে
বা ফারেনহাইটে মাপলে কত 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে কত 273 কেলভিন। বাট ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে কিন্তু এত আসবে না, এদিক ওদিক আসবে। তাহলে সেটা হচ্ছে এম। এম হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মাপা বরফের তাপমাত্রা, আর বি কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মাপা ফুটন্ত পানি বা বাষ্পের তাপমাত্রা। ঠিক আছে, এখানে এই পয়েন্টগুলা লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন চলো দেখি, আমাকে বলছে প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে বের করো। ও মাই গড, চলো ফারেনহাইট স্কেলে। বুয়েট না, একটু তো জটিল করবি নাকি, একটু তো জটিল করবি নাকি, একটু জটিল না করলে হয়? তাহলে চলো তো আমরা একটু দেখি। ফারেনহাইট বলছে তো ভাইয়া, ফারেনহাইট বললে আমাদের সমস্যা কি? আমাদের জন্য সুবিধা হয়ে গেল। ফারেনহাইটের জন্য সূত্র কি? F-32 ডিভাইডেড বাই 180। যদি কেলভিন বলতো K-273 ডিভাইডেড বাই 100। যদি সেলসিয়াস বলতো তাহলে C/100। এগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, তাই না? এখন আসো আমরা দেখি, আমাদেরকে বলছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত, তার মানে F বের করতে বলছে। মানে আমি আগে প্রশ্ন পড়িই নাই, পরে মান বসানোর সময় পড়বো, আগেই ফরম্যাট দেখাই ফেলতেছি। ঠিক আছে, এটা বুয়েট না, বুয়েট স্টাইলে অঙ্কটা করতেছি। তুমি যখন বুয়েটের জন্য পরীক্ষা দিতে যাবা তখন তোমাকে বুয়েট স্টাইলে পড়াশোনা করতে হবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে দেখো এটা তাহলে আমরা কিভাবে করব? এটা আমরা করবো এরকম, S-M ডিভাইডেড বাই B-M। খেয়াল করো, এই যে 180 এখানে ভাগ আছে, এখানে আসলে কি হবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, যোগ হয়ে গেলে এখানে -32 এফ এর সাথে থাকবে, যদি এই পাশে নিয়ে আসো +32। এক লাইনে পুরোটা করে ফেললাম। তারপর আসো F ইকুয়াল টু কত? F ইকুয়াল টু কত আসবে ভাই? এখন আসো মান বের করি। S কি? ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মাপা বস্তুর তাপমাত্রা। দেখো তো, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে তুমি মেপে পাইছো কত? রোগীর দেহের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে S হচ্ছে 45। S হচ্ছে 45। ঠিক আছে, এম কত ভাই? ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে তুমি বরফ বিন্দু, এই যে বরফ বিন্দু পাইছো কত? 3 ডিগ্রি সেলসিয়াস। বরফ বিন্দু পেয়েছো 3 ডিগ্রি সেলসিয়াস। বাষ্প বিন্দু পেয়েছো 107 ডিগ্রি সেলসিয়াস। বরফ বিন্দু 3, বাষ্প বিন্দু 107। তাহলে বরফ বিন্দুটা হচ্ছে আমাদের M 3, আর বাষ্প বিন্দু হচ্ছে B 107 -3 ইন্টু 180 প্লাস 32। তারপর তুমি ক্যালকুলেটর করে ফেলো, অঙ্ক শেষ। তাহলে এখানে কত আসবে? এটা হচ্ছে 42 ডিভাইডেড 42 পরে এটা হচ্ছে 104 ইন্টু 180 প্লাস 32। তাহলে হিসাব করলে কত আসে চলো দেখি। আশা বলছো এটাকে আমাদের ক্লাস? হ্যাঁ, এটা HSC 25-26 সবার ক্লাস, এটা সবার ক্লাস, এটা HSC ক্লাস, এটা HSC ক্লাস। ঠিক আছে, এবং আশা তুমি হচ্ছে ক্লাসের শুরুর অংশটা সবাই দেখবা, কারণ শুরুতে আজকে কিন্তু আমি বেশ বড় দুইটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি। একটা হচ্ছে প্রতিযোগিতা বিষয়ক, আর একটা হচ্ছে আমাদের নতুন একটা কোর্স তৈরি হচ্ছে। এখন এই মুহূর্তে যারা আসছো তাদেরকে বলছি, আমাদের জৈব যৌগের কোর্স শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে, যেটা অনলাইনে থাকবে ফ্রি, বাট অফলাইনে এটা পেইড কোর্স আকারে থাকবে। ঠিক আছে, তো সেই কোর্সের ব্যাপারেও কিন্তু আমি আজকে প্রথম 1 ঘন্টা কিন্তু শুধু ওগুলো নিয়ে কথা বলছি। তাহলে ঠিক আছে, 42 ডিভাইডেড বাই 104 ইন্টু 180 প্লাস 32 কত আসে? আনসার আসবে 104.69। ঠিক আছে, 104.69 ডিগ্রি ফারেনহাইট। আনসারটা কিন্তু ফারেনহাইটে আসছে। ঠিক আছে, 104.69 ডিগ্রি ফারেনহাইট। ওকে, সুমাইয়ের আনসার সঠিক, নবনীর আনসার সঠিক, ভেরি গুড। তোমরা খুব দ্রুত শিখছো, এটা দেখে আমার আসলে ভালো লাগছে। আসলে তোমরা অনেক বেশি জোস, যারা কিনা রেগুলার ক্লাস করছো এবং বেশি এবং হচ্ছে জিনিসগুলো হচ্ছে আয়ত্ত করে নিচ্ছ। আসলে তোমাদের পড়াতে গিয়ে আসলে আমি নিজেও আসলে এই যে একটা ভালো লাগা কাজ করে, যে না আমার জন্য হচ্ছে স্টুডেন্টরা এখন অপেক্ষা করছে, ক্লাসটা করতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, এই যে একটা টান কাজ করে, এটা আসলে তোমরাই তৈরি করেছো। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা দেখি পরের প্রশ্নটা। তাহলে আমাদের বুয়েট দেখছো, এই হচ্ছে আমাদের বুয়েট। তারপরে দেখি তো আমরা এই প্রশ্নটা আমাদের কোনো বুয়েট টুয়েটে আসে নাই, এটা এমনি একটা নর্মাল কোয়েশ্চেন। তো চলো এটা একটু দেখি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখো, 0.1 কেজি পানির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 36 ডিগ্রি হয়েছে। তাহলে ভাই তাপমাত্রা একটা পরিবর্তন আসছে না? 20 থেকে 36, পানির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? অভ্যন্তরীণ শক্তি মানে কি? ডিইউ। অভ্যন্তরীণ শক্তি মানে কি? ডিইউ। তোমাকে বের করতে বলছে ডিইউ কত। তোমাকে আয়তনের পরিবর্তন নগণ্য ধরতে বলছে, তার মানে ডিডব্লিউ কত? 0। নগণ্য মানে কি? ডিডব্লিউ 0। তোমাকে দেওয়া আছে ভর এম কত? 0.1 কেজি। তোমাকে দেওয়া আছে তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ইকুয়াল টু কত? ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে 36 মাইনাস 20, তার মানে কত? 16 ডিগ্রি সেলসিয়াস। বা এটাকে আমরা বলতে পারি, যেহেতু পরিবর্তনের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস যে কথা, কেলভিন একই কথা। কারণ কি? 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য মানে 1 কেলভিনের পার্থক্য। তোমাকে আপেক্ষিক তাপ দেওয়া আছে S ইকুয়াল টু 4200 জুল পার কেজি পার কিলোগ্রাম। ঠিক আছে, তো এখন আসো আমরা দেখি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত আসবে। হ্যাঁ, ডিডব্লিউ যদি 0 হয় তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি? আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ।
আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন তোমাকে বলছে আয়তনের পরিবর্তন নগণ্য বিবেচনা করতে, তার মানে ডিকিউ সমান কত? ডিইউ। তার মানে কি ডিইউ সমান ডিকিউ। তাহলে আমাদের ডিইউ আসলে কার সমান? ডিকিউ এর সমান। এটা কোন অঙ্ক বলো তো? মনে আছে ডিডব্লিউ কোন অঙ্কের জন্য 0 হয়? সমায়তন প্রক্রিয়া। তার মানে এটা একটা সমায়তন প্রক্রিয়ার ম্যাথ, এটা একটা সমায়তন প্রক্রিয়ার ম্যাথ। ভাই সমায়তন পড়ছো না? সমায়তন প্রক্রিয়া ডিবি ইকুয়াল টু 0, ডিবি ইকুয়াল টু 0 হলে পিডিবি ইকুয়াল টু 0, পিডিবি ইকুয়াল টু 0 হলে ডব্লিউ বা ডিডব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সম আয়তনের ম্যাথ। তো এটা একটু লিখে রাখতে পারো, হ্যাঁ একটা চিপা চাপা একটু লিখে রাখতে পারো, এটা আমাদের সম আয়তনের ম্যাথ। এটা হচ্ছে আমাদের সম আয়তনের ম্যাথ, সম আয়তন কনসেপ্ট, এটা আমাদের সমায়তন কনসেপ্টের ম্যাথ। ঠিক আছে, তো এইভাবে যখন বুঝে বুঝে যখন পড়বা তখন দেখবা পড়াশোনা অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে জিনিসটা। তারপরে আসি, তাহলে ডিইউ সমান কত? ভাই ডিকিউ কি বের করবে? এখানে তাপমাত্রা পরিবর্তন হলে কি করতে হয় মনে আছে? এমএস ডেল থিটা, এমএস ডেল থিটা। তাহলে এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এম হচ্ছে 0.1 কেজি, এস হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, ডেল থিটা হচ্ছে 16 কেলভিন। তাহলে এখানে আমাদের আনসারটা কি আসবে? জুলে আসবে, কারণ কি অভ্যন্তরীণ শক্তি, শক্তির একক জুল। 0.1 × 4200 × 16, আনসারটা আসবে 6720, 6720 জুল। ওকে, তো দেখো কত সহজ সহজ সহজ, অনেক সহজ প্রশ্ন, তাই না? তারপরে যাই, চলো রুয়েট থেকে একটু ঘুরে আসি। বুয়েটের পরে রুয়েট থেকে একটু ঘুরে না আসলে হয়? চলো রুয়েট 2003-04 যাই। রুয়েট 2003-04 আসলে প্রশ্নটা কি বলেছে দেখো তো। প্রশ্নটা বলেছে অ্যামফরের একটি সীসার গুলি একটি গাছের দিকে ছোড়া হলো। ওকে, গাছে ঢোকার ও অপর পার্শ্বে বের হওয়ার সময় গুলিটির বেগ যথাক্রমে 500 মিটার পার সেকেন্ড ও 300 মিটার পার সেকেন্ড হয়। হারানো শক্তির 50% গুলিতে তাপরূপে জমা হয়েছে ধরে গুলিটির তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। এটা কোন সংখ্য বলো তো? আমরা পড়ছিলাম না যে গতিশক্তি বা তাপ বিভব শক্তি পুরোটাই কিসে পরিণত হয়? তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে গুলি ছোড়া হয়েছে, তার মানে কি গতিশক্তি, গতিশক্তি কিসে রূপান্তরিত হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ওরাও তো এটাই বলছে 50% তাপরূপে জমা হয়। তার মানে যে গতিশক্তি আছে সেই গতিশক্তির 50% আমাদের হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমাদের সূত্রটা কি রকম? এখানে আমাদের সম্পর্কটা হচ্ছে এখানে আমাদের এখানে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, কারণ গলিটার মধ্যে গতিশক্তি কাজ করছে। গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, কারণ আমাদের গতিশক্তিটা তাপ শক্তি হিসেবে কাজ করছে, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এখানে আমাদের গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে গতিশক্তি যদি আমাদের তাপ শক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে আমাদের কি আসবে বলো? তাহলে দেখো, তার মানে আমাদের তাপ শক্তি কিউ ইকুয়াল টু কি? গতিশক্তি ইকে। এখন খেয়াল করো কিউ সমান কি? তাপমাত্রা বৃদ্ধি বের করতে বলছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি মানে কি? তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা। হ্যাঁ, ডেল থিটা কোথায় থাকে? এমএস ডেল থিটাতে থাকে। তাহলে এখানে আমাদের কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা, আর ইকে সমান কি? হাফ এম ভি স্কয়ার, এই সূত্র। তাহলে দেখো দুইটার জন্যই এম এম কাটা যাবে, সেম জিনিস। তাহলে আমরা বের করবো কি? ডেল থিটা। তাহলে এস ডেল থিটা ইকুয়াল টু এম ভি, এস ডেল থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2, কারণ এম এম কাটা। তাহলে বা ডেল থিটা ইকুয়াল টু কত আসবে? ভি স্কয়ার বাই 2s। এখন আসো দেখি, এস আমরা জানি সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, বাট এই মানটা কি ব্যবহার করা যাবে? ভাই দেখো কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ভাই বুঝতে হবে রুয়েট তো একটু তো ঘুরাবে, একটু প্যাচ না দিলে কেমনে হবে? ইঞ্জিনিয়ার বানাবে তোমার, একটু পেঁচাবে না? একটু পেঁচাবে তো নাকি? তোমার কি এমনি তোমার ইঞ্জিনিয়ার বানাই দিবে নাকি? তোমারে দিয়ে মনে করো দেশের এত এত উন্নয়নমূলক কাজ করবে, তো তোমাকে কি এমনি এমনি ইঞ্জিনিয়ার বানাই দিবে? তোমার তো একটু পেঁচাবে। তাহলে দেখো সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে কিলো ক্যালোরিতে। হ্যাঁ, আমার তো কিলো ক্যালোরি লাগবে না, আমার লাগবে জুল। তাহলে কিলো ক্যালোরি থেকে তুমি জুল কিভাবে পাবা? খেয়াল করো, 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে সীসার আপেক্ষিক তাপ এস কত? এস ইকুয়াল টু, এখানে এস সীসার আপেক্ষিক তাপ, এস হচ্ছে যেহেতু সীসাকে ইংলিশে বলা হয় লেড, তাহলে আমরা এখানে লিখি এস পিবি। লেড মানে কি? প্লাম্বাম, এস পিবি। তাহলে এস পিবি ইকুয়াল টু আমাদের কত? 0.031 কিলো ক্যালোরি না ভাই, এটাকে আমরা ক্যালোরিতে নেই, তাহলে কি হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন এটা কি হয়ে গেছে? ক্যালোরি, কারণ 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। ভাই আমার মন ভরে নাই, কি করতে হবে? এটাকে জুলে নিব, তাহলে আরো 4.2 দিয়ে গুণ দাও, তাহলে এটা কিসে চলে আসলো? জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। এখন আমার মন ভরছে, ঠিক আছে। তাহলে দেখো কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে আমরা জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াসে যেতে পারি? প্রথমে কিলো ক্যালোরিকে 1000 দিয়ে গুণ করব, করলে এটা ক্যালোরিতে চলে যাবে, সেটাকে আবার 4.2 দিয়ে গুণ করলে জুলে চলে যাবে। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে জানো? 130 জুল পার কেজি পার
ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো এখানে যেহেতু ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তার মানে তাপমাত্রা বৃদ্ধিটা আমাদের কিসে আসবে? ডিগ্রি সেলসিয়াসে আসে। এখানে যদি কেলভিন দেওয়া থাকতো তাহলে তাপমাত্রা বৃদ্ধিটাকে আমরা কেলভিন এককে লিখতাম। তাহলে চলো আরেকটা জিনিস বাকি আছে, ভি। ভি তো জানি না ভাই, এখানে ভি দুইটা দেওয়া আছে, খেয়াল করো। এই যে দেখো এখানে খেয়াল করো, ভি দুইটা, 500 থেকে কত হবে? 500 থেকে কত হবে? 500 থেকে হবে 300। 500 থেকে হবে আমাদের 300, ঠিক আছে। আচ্ছা, এখানে 50-এর একটা ব্যাপার স্যাপার আছে, 50-এর একটা ব্যাপার স্যাপার আছে, সেটাও হচ্ছে আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। 500 থেকে 300, এখানে 50-এর একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে দেখো আগে আমরা এটা হিসাব করি। তাহলে ভি দেখো, ভি কি বলছে? গুলির বেগ 500 থেকে 300 হয়েছে। তাহলে গুলির বেগের পরিবর্তন কতটুকু হয়েছে ভাইয়া? 200 না? ওইটাই আসলে আমাদের ভি, ওটাই আমাদের ভি। কারণ তুমি যে তাপরূপে যে জমা হবা তার জন্য গুলির বেগ কতটুকু কমাইছো? 200। তাহলে এই 200টাই হচ্ছে আসলে আমাদের এখানে ভি। তাহলে এখানে আমাদের ভি কত ভাই? এখানে ভি যদি তোমরা 500 বা 300 দাও হবে না, কারণ গুলির বেগ কিন্তু 500 নাই, 300 নাই, গুলির বেগ 500 থেকে 300 হয়েছে। তাহলে এই তাপ তৈরি করার জন্য গুলির বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? 200 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন হয়েছে। তাহলে গুলির বেগের পরিবর্তন হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। এখন আসো 50% এর কনসেপ্টে যাই। 50% গুলিতে তাপরূপে জমা হয়েছে। তাহলে গুলির মধ্যে যদি 50% যদি তাপরূপে যদি জমা হয়, তাহলে সে খেয়াল করো সেই ক্ষেত্রে আমাদের এই 50% আমরা কোথায় নিব? তাপরূপে 50% মানে পুরো তাপের 50% জমা হয়েছে। তাহলে এই কিউটা আসলে আমাদের কিউ ছিল না ভাইয়া, এই জন্য আমি এটা আগে দেখাই নাই, আগে বুঝাই নিছি। এই কিউ জায়গায় আসলে আসবে কত? 0.5 কিউ। 50% মানে কি? 0.5। তাহলে এখানে যা আছে সবকিছুকে কি করে দিতে হবে? সবকিছুকে 0.5 বানাই দাও, সবকিছুকে 0.5 আকারে লিখে ফেলো। দেখছো এখানেই তো আসলে মজা, এখানে তো ঝামেলা। তাহলে এখানে গুণ আছে, এখানে আসলে এটা কি হয়ে যাবে? এখানে আসলে ভাই এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যে ভাগ হয়ে যায়, এখানে কত থাকতেছে? 2 কে 0.5 দিয়ে গুণ করলে 1, তার মানে এখানে আমাদের 1s। তো ভাই 1 লেখার দরকার আছে? না না, দরকার নাই। তাহলে আমরা কি করব? এখানে শুধু s লিখবো। দেখছো আসল কাহিনীটা কি? বুঝছো? এটা রুয়েট তো রে ভাই, একটু তো পেঁচাবে, একটু পেঁচাবে না তোমাদেরকে? একটু খেলাধুলা করবে না তোমাদের নিয়ে? মানে অঙ্কটা প্রায় শেষ হয়ে গেছে, আমি আবার তোমাদেরকে 50% নিয়ে আটকাই দিছি। এই দেখো 50% গুলিতে তাপরূপে জমা হয়েছে। তাহলে কতটুকু তাপ জমা হয়েছে? মোট তাপের 50%, এই জন্য 0.5 দিতে হবে। তাহলে 0.5 কিউ ইকুয়াল টু ইকে। এখন এই অঙ্কটা পরীক্ষায় ধরতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যাডমিশনে পারবা না। এখন এইটা কিভাবে ধরবা ভাই? এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। যাদের ইচ্ছা আছে যে আমি ভালো জায়গায় চান্স পাবো, তাদেরকে বলবো এখন থেকে তোমরা এই জিনিসগুলা বাসায় টুকিটাকি প্র্যাকটিস করো। তাহলে ভি কত? ভি হচ্ছে 200 স্কয়ার ডিভাইডেড বাই এস কত? এস হচ্ছে 130। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে? চলো দেখি। 200 স্কয়ার ডিভাইডেড বাই 130 নাকি? স্কয়ার ডিভাইডেড বাই 130, এটা আসবে 307.69, 307.7 ডিগ্রি সেলসিয়াস। কেন ডিগ্রি সেলসিয়াসে লিখলাম ভাইয়া? কারণ হচ্ছে আমাদের এসপিবি মানে লেডের যে আপেক্ষিক তাপ সেটা পার ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল। তো এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও। এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে জানাও। এটা সবাই বুঝেছো কিনা আমাকে দ্রুত জানাও। এটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, ঠিক আছে, নবনী বলছো বুঝেছি, ওকে ফাইন। তাহলে এটা যদি বুঝে থাকো, চলো আমরা পরেরটাতে যাই। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটাতে কি বলছে দেখো। 200 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত। এখানে 50% বলেনি, সমস্তটাই তাপে পরিণত হয়ে গেছে। গতিশক্তি তার মানে কিউ সমান কি? ইকে। এটা সহজ অঙ্ক ভাইয়া, কিউ সমান ইকে, কারণ এটা তো কোনো রুয়েটে আসে নাই, তাহলে সহজ অঙ্ক। বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তার মানে ডেল থিটা বের করবা, ওই আগের অঙ্কটাই, বাট এটা আগের অঙ্কটা একটা ছোট ভার্সন আর কি, এটা হচ্ছে ছোটা মিয়া, ঠিক আছে। ইকে কত? ½ mv²। এখানে ডেল থিটা বের করতে বলছে, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তাহলে mm কাটা, তাহলে ডেল থিটা ইকুয়াল টু কত আসবে? ডেল থিটা ইকুয়াল টু আসবে v²/2s। এখানে আর 2s থাকবে, কারণ কি এখানে কিন্তু 0.5 নাই। তাহলে ডেল থিটা সমান কত আসবে? ডেল থিটা সমান আসবে, এবং এককটা কিসে আসবে? ডেল থিটা কেলভিন, কারণ দেখো সীসার আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিনে দেওয়া। তাহলে ভি কত? এখানে বেগও একটাই দেওয়া আছে 200টাকে একদম তুমি থামাই দিছো, তাহলে শেষ বেগ কত? 0। তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? 200ই হয়েছে, 200 - 0। 2s কত? 126। তাহলে হিসাব করলে যা আসে, হিসাব করলে কত আসবে? 200 স্কয়ার ডিভাইডেড বাই 2 × 226, তার মানে 252। এটা आंसर আসবে 158.73 কেলভিন।
তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এত, ঠিক আছে? তাহলে তাপমাত্রা পরিবর্তন আসবে 158.73 কেলভিন। তারপরে যাই তারপরে দেখো, তারপর কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক খণ্ড বরফ কত উচ্চতা থেকে অভিকর্ষের টানে পড়লে তা সম্পূর্ণরূপে গলে যাবে? ভাই একদম গলাই ফেলতে হবে। তাহলে বরফ যদি গলে যায় তাহলে বলো তো কি হবে? বরফ গলে যাওয়ার মানে কি বলতো? বরফ গলে গেছে তার মানে কি এমএলএফ। বরফ পানি হলে কি হয়? এমএলএফ। কিউ ইকুয়াল টু এমএলএফ। এখন উপর থেকে পড়ছে না, কত উচ্চতা থেকে? ভাইয়া উচ্চতা মানে কি? এইচ। ভাইয়া হাফ এম ভি স্কয়ারের ভেতরে কি এইচ আছে? mgh এর ভেতরে আছে, তার মানে কি এখানে বিভব শক্তি কাজ করবে। তাহলে এখানে বিভব শক্তি কি হবে? সম্পূর্ণরূপে গলে যাবে, গতি শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে আমরা লিখবো এখানে বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, কারণ কি আমাকে উচ্চতা বের করতে হবে। এখন এই জিনিসগুলো পরীক্ষায় তোমাদেরকে ধরতে হবে, কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে। এখানে বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক আছে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে কিন্তু ধরতে হবে। তাহলে এখানে তাপ শক্তি কিউ ইকুয়াল টু কত? বিভব শক্তি ইপি। তাহলে বা কিউ ইকুয়াল টু কত? আমাদের হচ্ছে বরফ যেহেতু গলে যাবে তার মানে কিউ ইকুয়াল টু এমএলএফ ইকুয়াল টু ইপি কত? mgh। তাহলে বা এমএম কাটা, তাহলে এলএফ ইকুয়াল টু জিএইচ। এলএফ ইকুয়াল টু জিএইচ। তাহলে এলএফ ইকুয়াল টু যদি জিএইচ হয় তাহলে আমাদের বের করতে হবে কি? উচ্চতা, কত উচ্চতা থেকে ফেলতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু কত? এলএফ ডিভাইডেড বাই জি। এলএফ ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাবো? এইচ পাবো। তাহলে আমরা পাবো বা এইচ ইকুয়াল টু এলএফ কত? এলএফ হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর জি কত? জি হচ্ছে 9.8। তাহলে হিসাব করলে আমাদের কত আসে দেখো, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 9.8। তাহলে কত উচ্চতা থেকে ফেলতে হবে? ভাই এত বড় পাহাড় দুনিয়াতে নাই, 34,285.7 এত মিটার উচ্চ থেকে ফেলতে হবে। এটা মনে হয় স্যাটেলাইট থেকে ফেলাইছে, ভুলে মনে করো। আচ্ছা, কত উচ্চতা থেকে ফেলতে হবে? হ্যাঁ, তাহলে এটা মনে হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ফেলাইছে আর কি, বুঝা গেছে? বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট, ওইটা থেকে মনে হয় এটা মনে হয় ফালাইছে। এই কারণে হচ্ছে এটা এত উপর থেকে ফেলছে। 34 কিলোমিটার উপর থেকে তুমি যদি ফেলো এক খণ্ড বরফকে, তাহলে অভিকর্ষের টানে সেটা যদি পড়ে তাহলে বরফটা সম্পূর্ণ গলে যাবে। এর নিচে যদি ফেলো, এর থেকে কম নিচে যদি ফেলো তাহলে সে গলবে না, মানে একটু হলেও হচ্ছে বরফ থেকে যাবে, বাকিটা পানি হয়ে হচ্ছে পড়ে যাবে আর কি। মানে তাকে তুমি যদি একবারে যদি গলিয়ে ফেলতে চাও তাহলে তোমার হচ্ছে তাকে 34,285 মিটার উপর থেকে ফেলতে হবে। ওকে, তারপরে যাই, চলো তারপরে যাই। তারপরে প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, তারপরে প্রশ্নটা কি বলছে? তারপর প্রশ্নটা আমাদের বুটেক্সে আসছে। 2003-04 সালে বুটেক্সে এই প্রশ্নটা আসছে। দেখো, 285 কেলভিন তাপমাত্রা 100 কিলোপ্যাসকেল চাপে 20 মিটার কিউব আয়তনে এক পারমাণবিক গ্যাসকে হঠাৎ করে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তার মানে 0.5 মিটার কিউব আয়তনে সংকুচিত করা হলে নতুন তাপমাত্রা ও চাপ কত? দুইটা ম্যাথ করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত তাপমাত্রা বের করতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ বের করতে হবে। নতুন তাপমাত্রা মানে কি? চূড়ান্ত তাপমাত্রা। নতুন চাপ মানে কি? চূড়ান্ত চাপ। তাহলে প্রথমে আমরা চলো চাপটা বের করে ফেলি। প্রথমেই চলো চাপ বের করি, ঠিক আছে? প্রথমে চাপ বের করি। তো চাপের জন্য আমাদের ফর্মুলাটা কি আসবে? চাপের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা সমান P2V2 টু দি পাওয়ার গামা। ভাইয়া এক পারমাণবিক গ্যাস বলছে, তাহলে চাপের ক্ষেত্রে চূড়ান্ত চাপ P2 সমান কত? P2 সমান হচ্ছে আমাদের V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা ইন্টু P1। তাহলে বা P2 সমান কত হয়ে গেছে বলতো? ছিল 20, হয়ে গেছে 0.5। তাহলে V1 হচ্ছে 20 মিটার কিউব, V2 হচ্ছে 0.5 মিটার কিউব। অনেক কমাই ফেলছি, তার মানে চাপ অনেক হবে। এক পারমাণবিক গ্যাসের জন্য গামা কত? 1.66। গামা দেওয়া নাই, এক পারমাণবিক গ্যাসের জন্য গামা 1.66। P1 কত? P1 হচ্ছে 100 কিলোপ্যাসকেল। তাহলে ভাই 100 মানে কিলোপ্যাসকেলেই রেখে দাও, এটাকে আর টানা হেঁচড়া করার দরকার নেই, আনসারটা কিলোপ্যাসকেলে আসুক, প্যারা নেই। তাহলে P2 সমান কত? P2 সমান কত? যদি এটা যদি হিসাব করো তাহলে কত আসে দেখো তো, কত আসবে দেখো। এটা কি আমার কোনো কারণে কি লাইভ কেটে গেছে? না, লাইভ ঠিক আছে। তো আমার এখানে কেন তাহলে দেখাচ্ছে না? আমি হঠাৎ ভয় পেয়ে যাই, আমার আসলে ওই দিন লাইভ কেটে গেছে এই জন্য। হ্যাঁ, হঠাৎ করে যদি লাইভ যদি কেটে যায় তাহলে কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায়, তাই না? তাহলে কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা, একটা মিনিট, কারেন্ট চলে গেছে। হাই, এখন এভাবেই পড়তে হবে। হ্যাঁ, কারেন্ট চলে গেলে আসলে আমার কিছু করার নাই, কারেন্ট তো আসলে সচরাচর যায় না। তো এখন হচ্ছে ভাইয়াকে তোমরা অন্ধকারে দেখবা, প্যারা নাই। আমরা আজকে ক্লাস আর বেশি সময় আসলে নাই, আর 4টা ম্যাথ আছে। কারেন্ট চলে গেছে, কোনো সমস্যা নাই। আমাকে হচ্ছে তোমরা এভাবেই দেখবা। ওকে, কারেন্ট চলে যাক, আমারে দেখার দরকার নাই। তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দাও, আমারে দেখা কি করবা আসলে।
হ্যাঁ আমার দেখার কিছু আছে? চলো 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 ক্লাসটা করি, হ্যাঁ ক্লাসটা করি। কই ক্লাস কই? এই যে ক্লাস, আমি ক্লাস হারাই ফেলছিলাম আসলে। আচ্ছা নবনী মনে হয় এই অঙ্কের আনসার দিয়ে ফেলছো। আচ্ছা চলো তো দেখি, আমি আসলে এর আলোতে পড়ি, হ্যাঁ এর আলোতে আমি আসলে ক্লাসটা করি। আসলে আমার আইপিএস হচ্ছে যে লাইটটা আছে সেই লাইটটা আসলে আমি এখনো চেঞ্জ করি নাই, এই জন্য হচ্ছে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ আমাদের যে টেকনিশিয়ান তারা আসলে আমি এখনো আনতে পারি নাই। আচ্ছা দেখো তাহলে কত আসবে, 20 ডিভাইডেড বাই 0.5 টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার হচ্ছে 1.66, টু দি পাওয়ার 1.66 ইন্টু 100, এটা আসবে। হ্যাঁ ঠিক আছে নবনী উত্তর সঠিক, 45,647। অনেক তাই না? কারণ অনেক হবেই তো ভাইয়া, 40 গুণ চাপ, তুমি আয়তন কমাইছো, তুমি 40 গুণ মানে 20 ছিল 0.5 করছো, তার মানে কি তুমি আয়তনটাকে 40 গুণ সংকুচিত করছো, তাহলে চাপ বাড়বে না, এই পরিমাণই তো বাড়বে। 45,647.77 কিলো প্যাসকেল, এটা হবে চূড়ান্ত চাপ। ঠিক আছে 77 কিলো প্যাসকেল, এটা হবে চূড়ান্ত চাপ। ওকে সময়ও সঠিক, ঠিক আছে। এখন আসো আমরা দেখি তাহলে আমাদের চূড়ান্ত আয়তন তাপমাত্রা কত হবে। তাহলে লিখো আবার তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রার ক্ষেত্রে তাহলে তাপমাত্রার ক্ষেত্রে তাহলে আমাদের কি আসবে বলো, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে চূড়ান্ত তাপমাত্রা T2 সমান কত, V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। তাহলে বা T2 সমান কত, V1 কত ভাইয়া, V1 হচ্ছে 20, V2 হচ্ছে 0.5 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তার মানে 1.66 মাইনাস 1 ইন্টু T1 কত, T1 হচ্ছে আমাদের 285 কেলভিন। ওই যে দেখো উপরে 285 দেওয়া আছে, ঠিক আছে, এই যে দেখো উপরে 285 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের T1। এটা হচ্ছে আমাদের T1। ওকে তাহলে আমরা এখান থেকে আমরা কি বের করব, T2 বের করব। তাহলে T2 সমান কত আসতেছে, এটা আসবে 3252.4 কেলভিন, এটা হচ্ছে আমাদের T2। ঠিক আছে এটাও আমাদের হয়ে গেছে, নবনীর উত্তর সঠিক। তাহলে আশা করি এটাও তোমরা বুঝছো। চলো আমাদের আরেকটা ম্যাথে চলে যাই, এটা বুয়েটে 2014-15 আসছে। তো এখন বুয়েট হলো আমরা কনফিডেন্স রাখবো তাই না, কারণ বুয়েটের একটা অঙ্ক অলরেডি আমরা সলভ করেছি, আমরা পারি বুয়েটের অঙ্ক সলভ করতে। চলো দেখি কি আসছে। প্রথমটা বলছে গ্যাসের চূড়ান্ত চাপ কত, চূড়ান্ত তাপমাত্রা কত। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে। এটা আমি করব না, 2 মিনিট সময় দিচ্ছি, 2-3 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা করো 2-3 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা করো, করে আমাকে বলো আনসারটা, আমাকে বলো দেখি সবার আগে কে পারো, দেখি সবার আগে কে পারো। ওয়াও কারেন্ট চলে আসছে। ঠিক আছে সময়ের আগের উত্তর সঠিক, T2 হচ্ছে আমাদের 3252.4 কেলভিন। এইটা করো, প্রশ্নটা কি বলেছে দেখো তো, 1.2 atm চাপ এবং 310 কেলভিন তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 4.3 লিটার। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন 0.76 লিটার করা হলো। গ্যাসের চূড়ান্ত চাপ কত, চূড়ান্ত তাপমাত্রা কত, গামা দিয়ে দিয়েছে 1.4, গামা আমরা 1.4 ইউজ করব। করো 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 দেখি সবার আগে কে করতে পারো। এবং আগামীকালকেও আসলে আমাদের ক্লাস রাতেই নিতে হবে, আসলে আমি অপারক। আগামীকাল হচ্ছে আমাদের সন্ধ্যা 6টা থেকে আমাদের হচ্ছে এসএসসি লাইভ ক্লাস আছে। তো 6টা না 6টা, হ্যাঁ 6টা, সন্ধ্যা 6টায় আমাদের এসএসসি লাইভ ক্লাস। তো সেই লাইভ ক্লাসটা শেষ হতে হতে আমাদের মোটামুটি 8টা বেজে যাবে। তো সেই হিসেবে আসলে আমি তোমাদের ক্লাসটা হয়তো বা 8টার পর যদি শেষ হয় তাহলে ধরে রাখো 10টা,
মানে 8টায় শেষ হওয়ার পর ভাই একটু রেস্টিং আছে, কারণ কালকে সারাদিনই আমার আসলে ক্লাস থাকবে। তারপর হচ্ছে রেস্ট নেওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে একটু খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমি হচ্ছে রাত 10টার মধ্যে ইনশাল্লাহ আগামীকাল তোমাদের ক্লাস শুরু করব। এবং আগামীকাল আমরা এই অধ্যায়ের এনট্রপি নিয়ে পড়াশোনা করব। আগামীকাল আমরা এই অধ্যায়টার এনট্রপি নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এইচএসসি 2025-এর জন্য আমার যে বার্তা সেটা হচ্ছে ভাইয়া তোমরা হচ্ছে এখন যেটা করবা, তোমরা হচ্ছে এখন অলরেডি তো তোমরা এর আগেও কি করেছো, এর আগেও কিন্তু তোমরা অলরেডি অনেক জায়গায় পড়ছো, প্রাইভেটে পড়ছো, ব্যাচে পড়ছো, বিভিন্ন ভাইয়া আপুদের কাছে পড়ছো, স্যারদের কাছে পড়ছো, তো তাদের কাছে তো কন্টিনিউ করছোই, ঠিক আছে? তাদের সাথে কন্টিনিউ করো, তাদের সাথে যোগাযোগ রেখে পড়াশোনাটা কিভাবে ডেভেলপ করা যায় সেটা চেষ্টা করো। তার পাশাপাশি হচ্ছে আমি তোমাদেরকে চেষ্টা করব যাতে করে আমাদের আগামী বছর যখন জানুয়ারি যখন ঢুকে যাবে তখন ইনশাআল্লাহ দেখবে যে এখন যেভাবে পড়াচ্ছি যদি দেখি যে না আমার পড়ার গতিবিধি চেঞ্জ করা লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে আমরা সরাসরি এমসিকিউ সিকিউ সলভিং এ চলে যাব তোমাদের জন্য, ঠিক আছে? এমসিকিউ এবং সিকিউ সলভিং এ চলে যাব। তখন হচ্ছে এমসিকিউ সিকিউ সলভিং এর জন্য দরকার হয় একটু আলাদা স্লট দিয়ে আমি তোমাদেরকে হচ্ছে এমসিকিউ এবং সিকিউতে এক্সপার্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যদি দেখি যে না আসলে তোমাদের হচ্ছে ক্লাসটা বেশি জরুরি, সেই ক্ষেত্রে হয়তো বা আমি ল্যাপটপে হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের হচ্ছে এমসিকিউ এবং সিকিউ গুলো হচ্ছে সলভ করে দিয়ে তোমাদেরকে একটু কনফিডেন্সটা একটু বুস্ট আপ করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আসলে ইয়া করার কিছু নাই, প্যানিকের কিছু নাই, পড়াশোনা চালিয়ে যেতে থাকো, পড়াশোনা করতে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা সবাই। তো ঠিক আছে, সোমায়া বলছো তোমার আনসার আসছে P2 13.57, তাই না? P2 তোমার আনসার আসছে 13.57। ইয়েস, ঠিক আছে, P2 13.5799 মানে 13.58 আনসার, ঠিক আছে? 13.57 আনসার সঠিক হয়েছে। সোমায়ার আনসার কিন্তু সঠিক, P2 আসছে আমাদের 13.57। তো চলো, যেহেতু একজন একটা আনসার দিয়েছো আমি এটা করি, এটা করতে করতে তোমরা বাকি অঙ্কটা করো। তাহলে দেখো বইয়ের 14-15 প্রশ্ন তোমরা পারতেছো, তার মানে কি তোমরা কিন্তু বইয়ে 10 হয়ে যাচ্ছ, খেয়াল করো। তারপরে দেখি, তাহলে আমরা একটু দেখি, আমরা একটু ম্যাথটা একটু দেখি, চলো ম্যাথটা দেখি, ম্যাথটা দেখি, ম্যাথটা দেখি মানে ম্যাথটা করি। তাহলে এখানে কি চাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে, চাপের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি? P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে বা P2 সমান চূড়ান্ত চাপ বের করতে বলছে V1 বাই V2 টু দি পাওয়ার গামা ইন্টু P2 P1। তাহলে বা P2 সমান V1 কত? V1 হচ্ছে 4.3 লিটার, এটাকে আমরা পরে কত বানাইছি? 0.76 লিটার। গামা কত? গামা হচ্ছে 1.4। P1 কত? P1 হচ্ছে 1.2 ATM, 1.2 ATM। তাহলে হিসাব করলে আমাদের আনসারটা আসবে 13.58 ATM হবে আমাদের আনসার। ওকে, আচ্ছা, নবনী আনসার দিয়েছো, বাট সোমায়া এবং নবনীর আনসার দুইটা হচ্ছে দুই রকম আসছে কেন ভাইয়া? নবনী আনসার দিয়েছো 620.04। হ্যাঁ, এইটা সঠিক, নবনীর আনসার সঠিক হয়েছে। সোমায়ের আনসার এরকম আসলো কেন? আবার একটু করো, আবার একটু করো, হয়তোবা কোথাও হয়তোবা ভুল করে ফেলেছো একটু। দেখো তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রার ক্ষেত্রে, তাপমাত্রার ক্ষেত্রে আমাদের কি আসবে? তাপমাত্রার ক্ষেত্রে আসবে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে আমাদের এখান থেকে চূড়ান্ত তাপমাত্রা T2 সমান কত আসবে? V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। তাহলে এখান থেকে আমাদের আসবে T2 সমান V1 কত ভাইয়া? V1 হচ্ছে আমাদের 4.3, V2 কত? V2 হচ্ছে 0.76 টু দি পাওয়ার গামা কত? 1.4 মাইনাস 1 ইন্টু T1 কত? T1 হচ্ছে আমাদের 310 কেলভিন, 310 কেলভিন। তাহলে এখান থেকে হিসাব করলে আমাদের T2 আসবে 620, আমাদের T2 হয়ে আসবে 620 আসবে, 620.04 আসবে, 620.04 কেলভিন। তো দেখো আমরা কিন্তু বুয়েটের প্রশ্ন খুব ইজিলি সলভ করে ফেললাম। বুয়েটে যে একদম খুব কঠিন প্রশ্ন আসে না, ব্যাপারটা এরকম না, বাট এরকম সহজ প্রশ্ন আসে। মানে আমাদের বুয়েটে ধরো তুমি যদি বলো যে 60% এই টাইপের কোশ্চেনই আসবে, 40% কোশ্চেন একটু তোমাকে ঝালাই করার জন্য একটু তারা তো একটু ব্যতিক্রম করবে। তাহলে অ্যাটলিস্ট এই 60% কোশ্চেন যদি সলভ করতে পারো এখন থেকেই, তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা অনেক অনেক বেড়ে যাবে। তারপরে দেখি আমরা আমাদের পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে? পরের প্রশ্নে আমাদেরকে বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের উপর চাপ দ্বিগুণ করা হয়েছে, তাপমাত্রা বৃদ্ধি নির্ণয় করো। তার মানে প্রথমে তুমি T2 বের করবা, তারপর ডেল-T বের করবা, প্রথমে T2 বের করবা, তারপর ডেল-T বের করবা। তাহলে করি। তো এখানে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে চাপের সাথে তাপমাত্রার সূত্র। ভাই পাটালি গুড় 1 গ্রাম, চাপের সাথে তাপমাত্রার সূত্র, এই যে পাটালি
এই যে গুড় 1 গ্রাম, আবার P2 T2 এই যে পাটালি, এই যে গুড়, এই যে 1 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বের করব কি, প্রথম আমাদের কাজ হচ্ছে T2 বের করা। তাহলে এই অঙ্কটা চলো একটু দেখি কিভাবে করতে হবে। তাহলে দেখো P1/P2 সমান, T2 তো আগেই আছে এখানে, নিচে T1, দুটার উপর ভাইয়া সেম জিনিস, তাহলে হোল হয়ে যাবে, হোল পাওয়ার হয়ে যাবে গামা/1 মাইনাস গামা। তাহলে P1/P2 চাপ দ্বিগুণ করা হয়েছে, তাহলে P1 কত, চাপ দ্বিগুণ করা হয়েছে, তাহলে P1 হচ্ছে আমাদের 1, P2 হচ্ছে 2। P1 যদি 1 ATM হয় তাহলে P2 কত, 2, বা আমরা এইভাবে বলতে পারি P1 যদি P হয় P2 হচ্ছে 2P, ঠিক আছে 2P। তাহলে T2 কত, T2টাই আমরা বের করব ভাইয়া। T1 কত, T1 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন, টু দি পাওয়ার গামা/1 মাইনাস গামা। তাহলে এটা হিসাব করলে আমাদের আসবে হাফ ইকুয়াল টু T2/303 টু দি পাওয়ার গামা/1 মাইনাস গামা। তো ভাই এখন দেখো T2-র উপরে পাওয়ার আছে ভাই, কোনো কিছু যার মান তুমি বের করবা তার উপরে পাওয়ার বা রুট থাকা উচিত না, তাহলে ওটা আমরা তুলে ফেলতে চাই। তাহলে পাওয়ারটাকে আমি তুলতে চাই, তাহলে পাওয়ারটাকে এইদিকে ডাইভার্ট করে দাও, বাম দিকে নিয়ে আসো। তাহলে বাম দিকে পাওয়ার নিয়ে আসলে কি হবে বলো তো, পাওয়ারটা উল্টে যাবে, পাওয়ারটা উল্টে যাবে। বাম দিকে যদি নিয়ে আসো পাওয়ারটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে আমাদের কি আসবে বলো তো, বাম দিকে নিয়ে গেলে যদি আমাদের পাওয়ারটা যদি উল্টে যায় তাহলে আমরা হাফের উপর যে পাওয়ারটা পাবো সেটা হবে উপরে 1/গামা, 1 মাইনাস গামা, নিচে হচ্ছে গামা, ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু T2/303। ঠিক আছে, আশা করি বুঝছি সবাই। মানে সাইড চেঞ্জ করলে, পাওয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে হচ্ছে পাওয়ারের ভগ্নাংশ যদি থাকে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে এখন মান বসাই, তাহলে T2 সমান আমাদের কত আসবে বলো তো, T2 সমান আমাদের আসবে 303, এদিকে আসলে গুণ হয়ে যায় তাই না, তাহলে হাফ টু দি পাওয়ার 1 মাইনাস গামা মানে কি 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4 ইন্টু 303। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা T2 সমান কত পাই, চলো দেখি T2 সমান আমাদের কত আসে। ওকে, নবনী আনসার দিয়েছো 369.36, দেখি ভাইয়া আসে কিনা। তাহলে এটা আসবে 0.5 হাফ, তাই না, তার মানে 0.5 টু দি পাওয়ার, উপরে হচ্ছে 1 মাইনাস 1.4, নিচে হচ্ছে 1.4 ইন্টু 303। হ্যাঁ 369.36 আসবে, গুড, 369.36 কেলভিন। তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম। তাহলে তাপমাত্রা এটা পাইছি, চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে কি ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধি কত, তাহলে তাপমাত্রা বৃদ্ধি, আচ্ছা আরেকটা স্লাইড নেই, স্লাইডের তো আর কমতি পড়ে নাই, তাহলে সুতরাং তাপমাত্রা বৃদ্ধি ডেলটি সমান আমাদের কত আসবে, সুতরাং তাপমাত্রা বৃদ্ধি ডেলটি সমান আসবে আমাদের T2 মাইনাস T1। তাহলে T2 কত, T2 হচ্ছে আমরা মাত্র পেলাম 369.36 মাইনাস T1 কত ভাইয়া, T1 হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 303 কেলভিন, 303। তাহলে হিসাব করলে কত আসে, 66.36 ডিগ্রি সেলসিয়াস। তো বৃদ্ধি যেহেতু সেলসিয়াস যে কথা, কেলভিন একই কথা, তো চাইলে তোমরা 66.36 কেলভিন এটাও লিখতে পারো। ওকে, তো আশা করি সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছো, আশা করছি তোমরা সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো চলো আমরা আজকে লাস্ট ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে, আজকে এর বাইরে আর যাচ্ছি না, আজকে আমরা এতটুকুই রাখবো, আমাদের লাস্ট যে ম্যাথটা আছে সেটা করছি। আগামীকাল আমরা এই অধ্যায়ের নতুন একটা টপিক পড়বো, ঠিক আছে। আজকে পড়লে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়া হয়ে গেছে। আজ পর্যন্ত যা কিছু পড়লাম ভাইয়া সব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্র পড়েছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়লাম। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমাদের কি কি আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে আমরা পেয়েছি, আচ্ছা এটা একটু পরে বলি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি কি পেয়েছি সেটা আমি আরেকটা আলাদা স্লাইডে লিখে দিব লাস্টে, ঠিক আছে। কত কাজের রূপান্তরিত তাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.01 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করা যাবে। ভাই এটা অনেক মানে ভালো একটা ম্যাথ, হ্যাঁ। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প বানাইতে চাচ্ছি, মানে প্রসেসটা কেমন একটু খেয়াল করো তোমরা, প্রসেসটা একটু খেয়াল করো, দেখো প্রসেসটা কিরকম আসে। দেখো প্রথমে আমি 0 বরফকে আমি প্রথমে বানাবো কি বলতো, প্রথমে আমি 0 বরফকে 0 পানি বানাবো, তারপর 0 পানিকে আমি 100 ডিগ্রি পানি বানাবো, তারপর 100 ডিগ্রি পানিকে আমি 100 ডিগ্রি বাষ্প বানাবো। তার মানে প্রসেসটা আমাদের 3টা স্টেপে হবে এই ম্যাথটা, ঠিক আছে। তাহলে আমরা 3টা স্টেপে আমাদের ম্যাথটাকে করব। তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বরফ, এটাকে আমরা কি করব, এটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাবো, ঠিক আছে। এটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে পানি বানাবো।
তাহলে এই জিরোর বরফকে আমি যদি জিরোর পানি বানাতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি বলতো MLF, কারণ বরফকে পানি করতে গেলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ব্যবহার করতে হয়। ঠিক আছে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ব্যবহার করতে হয়। তারপর আমরা কি করব, তারপর এই যে আমার 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে, এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিটাকে তারপরে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাবো। তো এখানে ভৌত অবস্থা ঠিক রাখছি, পানি পানি আছে, বাট টেম্পারেচার চেঞ্জ করছি। টেম্পারেচার চেঞ্জ করলে ms ডেল থিটা, টেম্পারেচার চেঞ্জ করলে ms ডেল থিটা। ঠিক আছে, আমরা কাজ বের করবো, কাজ মানে কি শক্তি, কিউ বের করবো, কিউ মানে তো কাজ, তাই না? তাহলে দেখো তারপরে লাইনে লাস্টে কি করবো আমরা, এই যে 100 ডিগ্রির পানি, 100 ডিগ্রি সেলসিয়াসের যে পানি সেটাকে আমরা ফাইনালি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করব। 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করব। তাহলে পানি যদি বাষ্প হয় সূত্রটা কি MLV, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততা। তাহলে আমরা তিনটা ফর্মুলা পাইলাম। তাহলে এখানে আমরা প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে, কাজ বলছে না, কৃতকাজ লিখবো, পরিণত করতে কৃতকাজ, এটাকে আমরা বলবো কিউ ইকুয়াল টু কত, ms ডেল থিটা, MLF, কারণ বরফ তো পানি হচ্ছে, তাই না? বরফ পানি হচ্ছে, তাহলে এটা কত আসবে, কিউ ইকুয়াল টু MLF। m কত 0.01 কেজি, LF কত 3.36 × 10⁵। এটা মুখস্থ মান, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3.36 × 10⁵। তাহলে হিসাব করলে এটা কত আসে, 3360 আসবে এত জুল। ঠিক আছে ভাই, 0.01 কে 10⁵ দিয়ে গুণ করলে 10 কিউব হয়, 10 কিউবকে 3.36 দিয়ে গুণ করলে 3360 জুল হবে। তারপর সেকেন্ড স্টেপে আমরা কি করব, সেকেন্ড স্টেপে হচ্ছে এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমরা কি করব, এটা একটু শর্টকাট লিখে দিই, এটাকে আমরা 100 ডিগ্রি পানি বানাবো। মানে তোমরা এইভাবে লিখবে আর কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কৃতকাজ। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে কৃতকাজ। তাহলে এটা আমাদের কত আসবে, এটা আমাদের আসবে কিউ ইকুয়াল টু, এটা Q1 দেখো, হ্যাঁ এটাকে তোমরা Q1 লিখো, তাহলে Q2 ইকুয়াল টু কত আসবে, Q2 ইকুয়াল টু আসবে ms ডেল থিটা, ms ডেল থিটা। তাহলে m কত 0.01 কেজি, s কত, হ্যাঁ পানির আপেক্ষিক সুপ্ত তাপ কত 4200 জুল পার কেজি পার কেলভিন, ডেল থিটা কত 100, কারণ 0 থেকে 100 বানাইছো। তাহলে এটা হিসাব করলে কত আসবে, এটা হিসাব করলে আমাদের আসবে 4200 জুল, কারণ 100 কে 0.01 দিয়ে গুণ দিলে আমাদের কত আসে 1 কে 4200 দিয়ে গুণ করলে 4200 আসবে। আরেকটা প্রসেস বাকি আছে না, 100 পানিকে 100 বাষ্প বানাবো Q3। তারপর ফাইনালি আমরা কি লিখবো, 100 ডিগ্রি সেলসিয়াসের যে পানি সেটাকে পানিকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কৃতকাজ, যেটাকে আমরা বলছি Q3 সমান কত আসবে MLV। এখন m কত 0.01 কেজি আর LV কত 22.68 × 10⁵। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে 22680 জুল আসবে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কাজ কত, তাহলে আমাদের মোট কৃতকাজ হচ্ছে সবগুলোর যোগফল। মোট কৃতকাজ Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3। এখানে কৃতকাজ কি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে 3.36 তার 3360, এটা হচ্ছে 4200 আর এটা হচ্ছে 22680। তাহলে সবগুলো যদি যোগ করি কত আসবে আনসার, সবগুলো যোগ করলে আমাদের আনসার আসবে 3360 যোগ 4200 যোগ 22680, 30240 জুল, 30240 জুল। এটা হচ্ছে আমাদের মোট কৃতকাজ। ওকে, তো সবাই বুঝছি কিনা একটু জানাই, হ্যাঁ সবাই বুঝছো কিনা একটু জানাও। এবং আমরা দেখে ফেলি আমাদের আজ পর্যন্ত আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাহলে আমরা কি পড়লাম, চলো সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা আসলে কি পড়লাম, চলো সেটা আমরা একটু দেখি। একটু এই কালার নিয়ে, হ্যাঁ ভালো লাগতেছে, দেখি তো এটা করলে কিরকম আসে। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাহলে আমরা আসলে কি পড়লাম লিখি। হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পড়লাম, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ভাই প্রথমেই পড়েছি মূল সূত্র dq সমান du প্লাস dw, এটা আমরা পড়েছি, তাই না? এটা আমরা পড়েছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে প্রথমে আমরা এই জিনিসটা পড়েছি।
তারপর আমরা কি পড়েছি, আমরা চারটা প্রক্রিয়ায় আমাদের হচ্ছে তাপ পড়েছি। আমরা পড়েছি যে সম আয়তন প্রক্রিয়ায় আমাদের ডিকিউ সমান ডিইউ, কারণ সমায়তন প্রক্রিয়ায় ডিডব্লিউ কত 0, তাহলে সমায়তন প্রক্রিয়ায় আমরা পড়েছি ডিকিউ সমান ডিইউ। তার মানে আমাদের যে সরবরাহকৃত তাপ ডিকিউ সেটার পুরোটাই কিসে ব্যবহৃত হয়, সরবরাহকৃত তাপের পুরোটাই আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যবহৃত হয়। ঠিক আছে, সরবরাহকৃত তাপের পুরোটাই আমাদের অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত হয়। ওকে, তারপর আমরা কি পড়েছি, তারপর আমরা পড়েছি সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া আমরা কি পড়েছি, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। ঠিক আছে, তারপর আমরা কি পড়েছি, তারপর আমরা পড়েছি সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়া আমরা মেয়ারের প্রকল্প থেকে দেখেছিলাম যে ডিকিউ আমাদের হচ্ছে ডিইউটা কি শূন্য হয়ে যাবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া আমরা পড়ছিলাম যে আমাদের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের ইউ কনস্ট্যান্ট থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিকিউ সমান কত ডিডব্লিউ, এটা ছিল আমাদের সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ডিডব্লিউ যে কথা, পিডিবি কি একই কথা, তাহলে ডিকিউ সমান ডিডব্লিউ সমান পিডিবি। আরেকটা কি পড়ছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, ফাইনালি আমরা দেখছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কি ছিল, আমাদের ডিকিউ 0 হয়ে গেছে। ডিকিউ 0 হলে ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ, এবং এটা কেন হয় সেটার ব্যাখ্যাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই না? সেটা ব্যাখ্যাও কিন্তু ভাইয়া পড়াইছি তোমাদেরকে, যদি মনে না থাকে তাহলে একটু দেখে নিবা। ঠিক আছে, ক্লাস দেখে নিবা। ঠিক আছে, ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ হবে। আমি আসলে দুইবার কেন ডিইউ লিখলাম, ডিডব্লিউ হইলাম, এটা হচ্ছে মাইনাস ডিইউ। হ্যাঁ, ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। ওকে, তারপরে আমাদের আর কি পড়েছি ভাইয়া, এর বাইরে আমরা কি পড়েছি, আমরা কৃতকাজ পড়েছি। চারটা সূত্রের জন্য আমাদের কৃতকাজ পড়েছি। তাহলে সেই কৃতকাজগুলো চলো একটু লিখে ফেলি। তাহলে সেই কৃতকাজগুলো আমাদের আসলে কি ছিল, কৃতকাজগুলো চলো একটু লিখে ফেলি। কৃতকাজের ফর্মুলাগুলো আমরা এটাও কিন্তু আমাদের এই অধ্যায় থেকে আমরা পেয়েছি, তাই না? মানে এই টপিকটা থেকে আমরা আসলে কৃতকাজের ফর্মুলাটা আমরা এই অধ্যায় থেকেই পড়েছি। তারপরে আমরা কি পড়েছি, কৃতকাজের সূত্রাবলী, তাই না? কৃতকাজের সূত্রাবলী পড়েছি, সূত্রাবলী এটাও কিন্তু আমরা এই টপিকের আন্ডারেই পড়েছি। তাহলে কৃতকাজের সূত্রাবলীতে আমাদের কি কি ছিল, আমাদের ছিল সমায়তন প্রক্রিয়ায় আমাদের কৃতকাজ ছিল 0। এটা দিয়ে কোনো ম্যাথ আসবে না, আমি তোমাদেরকে বলছিলাম ডিডব্লিউ ইকুয়াল টু 0। কেন? কারণ সমায়তন প্রক্রিয়ায় ডিভি 0 হলে পিডিভি 0 মানে কি ডিডব্লিউ 0। তারপরে দেখো, তারপর হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ কত, সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, তারপর সমষ্ণ আর রুদ্ধতাপের জন্য আমরা ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে ম্যাথ করেছিলাম, তাই না? ডেরিভেশন করেছিলাম। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের ছিল ডিডব্লিউ ইকুয়াল টু এনআরটি লন v2/v1, তো এটা আসলে তোমাদের একটা নোট হিসেবে থাকবে ম্যাথের জন্য। ঠিক আছে, খুব ভালো একটা নোট হবে এটা, ভালো করে এটা মাথায় নিয়ে নিবা, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করে নিবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিডব্লিউ কত, ডিডব্লিউ হচ্ছে nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। তাহলে এই সূত্রগুলো হচ্ছে আমরা এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আন্ডারেই কিন্তু পড়েছি। ঠিক আছে, তারপরে আর কি পড়লাম বলতো, আমরা তাপমাত্রার পরিবর্তন পড়লাম, আমরা হচ্ছে অবস্থার পরিবর্তনের কারণে আমাদের যে চেঞ্জ হয় সেটা পড়লাম। তো চলো তো লাস্টে ওই জিনিসগুলো একটু লিখে ফেলি। তারপর আমরা আর কি পড়লাম, তারপর আমরা হচ্ছে আর যেটা পড়েছি সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু এইভাবে করি আবার। হ্যাঁ, লাস্টে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তনের জন্য আমরা আসলে পড়েছিলাম আমাদের কিউ সমান মানে তাপ শক্তি সমান ইপি সমান mgh। তাহলে বা কিউ সমান কি, আচ্ছা mgh এখানে না লিখি, কিউ সমান ইপি। তাহলে কিউ সমান কি ms ডেল থিটা, তাপমাত্রা পরিবর্তন হলে ms ডেল থিটা, ইপি কত mgh। এটা হচ্ছে যদি বিভব শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যদি বিভব শক্তি আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে দেখো, তারপর যদি গতি শক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় কিউ সমান ই কে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কিউ সমান কি ms ডেল থিটা ইকুয়াল টু ই কে মানে কি হাফ এম ভি স্কয়ার। এটা কখন, যদি আমাদের গতি শক্তি যদি আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তারপরে আমরা কি পড়েছি বলতো, তারপরে আমরা পড়েছি যদি আমাদের বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য, তাহলে এই কথাটা আমরা একটু এখানে একটু লিখি, তারপরে আমরা একটু এই জায়গায় লিখি যে অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার পরিবর্তনের জন্য
অবস্থার পরিবর্তনের জন্য যদি বস্তু যদি তরলে পরিণত হয়, তাহলে আমি একটু দেখি আমার এই লেখাটা আসলে ক্লিয়ার আসে কিনা, লেখাটাকে একটু দেখে নেই। হ্যাঁ আসছে, ক্লিয়ার আসছে, সমস্যা নেই। তাহলে অবস্থার পরিবর্তনের জন্য আমাদের কিউ ইকুয়াল টু যদি ইপি হয়, তাহলে সেখান থেকে আমরা লিখবো বা কিউ মানে কি এমএলএফ, এমএলএফ ইকুয়াল টু এমজিএইচ, এমএলএফ ইকুয়াল টু এমজিএইচ, ঠিক আছে, এটা কিন্তু বা। তারপরে আবার যদি আমাদের কি হয়, আমাদের হচ্ছে যদি গতিশক্তির জন্য যদি আসে ফর্মুলাটা, তাহলে আমরা কি লিখবো, কিউ ইকুয়াল টু ইকে, কিউ ইকুয়াল টু ইকে বা এমএলএফ, এমএলএফ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তির জন্য ফর্মুলা, ঠিক আছে। তারপরে আবার কি ছিল অবস্থার পরিবর্তনের জন্য, আরেকটা কি ছিল, যদি বাষ্প থেকে, যদি পানি থেকে বাষ্প হয়, ঠিক আছে, যদি পানি থেকে বাষ্প হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বরফ থেকে, বা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সলিড থেকে। এটা এইভাবে একটু লিখে রাখো, হ্যাঁ, এটা আমরা একটু এই পাশে একটু এইভাবে একটু লিখে রাখি। এটা হচ্ছে আমাদের যদি সলিড থেকে লিকুইড হয়, মানে বরফ থেকে এত বড় ব্যাপার না, সলিড থেকে লিকুইড, সলিড থেকে লিকুইড হলে, ঠিক আছে। তার এখন যেটা লিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যদি আমাদের লিকুইড থেকে ভ্যাপার হয় বা গ্যাস হয়, লিকুইড থেকে গ্যাস, তাহলে এটা হচ্ছে আমাদের লিকুইড থেকে যদি আমাদের গ্যাস হয়, মানে বাষ্পের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি, ভ্যাপার বলি, এমএলভি বলি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আমাদের কি আসবে, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসবে এরকম, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে এরকম, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসবে কিউ ইকুয়াল টু, সরি এটা এই কালারটা আসলে বোঝা যাবে না, এটা খুবই বাজে কালার আসবে, কিউ ইকুয়াল টু ইপি, কিউ ইকুয়াল টু ইপি, তাহলে আমাদের আসবে বা কিউ সমান কি এমএলভি, এমএলভি ইকুয়াল টু এমজিএইচ, এমজিএইচ, এমএলভি ইকুয়াল টু এমজিএইচ। আর আরেকটা ফর্মুলা আমাদের কি আসবে, আরেকটা ফর্মুলা আসবে ভাই আমাদের কিউ ইকুয়াল টু ইকে, কিউ ইকুয়াল টু ইকে, বা যেটাকে আমরা বলবো এমএলভি, যেহেতু পানি থেকে বাষ্প হচ্ছে, এটা হচ্ছে এম হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলার ফর্মুলা। তো সবগুলার ফর্মুলা ভাইয়া লিখে দিলাম তোমাদেরকে একসাথে এট এ গ্লাস, সবগুলা ফর্মুলা তোমরা হচ্ছে পেয়ে গেলা। এই সবগুলা ফর্মুলা হচ্ছে তোমরা খুব ভালোভাবে বাসায় পড়াশোনা করবা, বাসায় আয়ত্ত করবা। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে এটা। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আশা করি কোনো কিছু বাদ পড়ে না। এরপর যদি বাদ পড়ে, আমি এই মুহূর্তে আসলে যতটুকু মনে আসতেছে হুট করে, তো মানে যতটুকু আমার মাথায় আছে, আমি তাপগতিবিদ্যার আমার মনে হচ্ছে আমি সবগুলো সূত্র লিখে দিয়েছি। এরপর আমি আগের ক্লাসগুলোতে পড়িয়েছি তোমাদেরকে, তোমাদের যদি মনে হয় ও আচ্ছা ইম্পর্টেন্ট জিনিসই তো লিখি নাই, আল্লাহ P1 V1, আমি বারবারই ভাবতেছিলাম যে আমি কি লিখি নাই, কি লিখি নাই। আরেকটা এই যে তিনটা ফর্মুলা যে আছে P1 V1 পাটালি গুঁড়ো 1 গ্রাম, এই ফর্মুলাগুলো একটু লিখি নাই। এই যে এই ফর্মুলাগুলো একটু লিখে ফেলি। হ্যাঁ দেখো, মানে একটা ফর্মুলা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা, এটাও তো আমাদের সমষ্ণ প্রক্রিয়া। আর বাকি নেই কিছু, শেষ, আর বাকি নেই। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। আর লাস্টে কি ভাই, পাটালি গুঁড়ো 1 গ্রাম, P1 T1 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা সমান P2 T2 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের তাপগতিবিদ্যা পুরোটাই কিন্তু আমরা, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র পুরোটাই আমরা পড়ে ফেলেছি, সবকিছুই আমাদের পড়া হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা বাসায় খুব ভালো করে হচ্ছে পড়াশোনা করবা, অ্যানালাইসিস করবা। এই জিনিসগুলোর উপরে হচ্ছে আমাদের পরীক্ষায় কিন্তু আমাদের বেশ ভালো মানের পড়াশোনা থাকবে, ঠিক আছে। তো আজকে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে প্রায় 20টা স্লাইড পড়াই ফেলছি। তো এখন একটা কাজ করো, যারা শেষ মুহূর্তে এই মুহূর্তে যারা ক্লাসে আছো সবাই হচ্ছে ভাইয়ের একটা স্ক্রিনশট নিয়ে নাও। পেছনে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক, তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা হচ্ছে আমার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিবে, যাতে করে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে আমাদের একটা স্মৃতি হয়ে থাকুক, ঠিক আছে। এবং স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই সবাই কি করবা, এটার বলা লাগে, এটা ভাইয়া বলা লাগে, স্ক্রিনশটটা অবশ্যই অবশ্যই সবাই কি করবা, গ্রুপে পোস্ট করে দিবা। ওকে, স্ক্রিনশটটা নিয়ে আবার বাসায় বসে থাকো না। তো এক কাজ করো, স্ক্রিনশটটা সবাই একটু নিয়ে নাও, ঠিক আছে। এটা যাদের সাথে সাথে থাকে, কারণ এটা হচ্ছে ভাইয়া তোমাদের জন্য একটা চমক। তো এই চমকটা হচ্ছে সবাই একটু নিয়ে নাও। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ভাইয়াকে একটু ডান লিখে দিও, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নাও। তা আশা করি হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনশট আশা করি হয়ে গেছে। আসলে আমি এর থেকে বেশি সময় পর্যন্ত পোস্ট নিয়ে আসলে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো স্ক্রিনশট আশা করি তোমাদের নেওয়া হয়ে গেছে। সবাই স্ক্রিনশট নিয়েছো কিনা? সবাই স্ক্রিনশট নিয়ে ফেলেছো আশা করি। হ্যাঁ, তো নিয়ে হয়ে গেলে একটু ডান লিখে দাও। হ্যাঁ, স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে ওকে, ঠিক আছে। নবনী ডান, ঠিক আছে, একজন নিতে পারলেই হলো। ওকে, তাহলে যারা যারা নিয়েছো স্ক্রিনশটটা সবাই হচ্ছে একটু গ্রুপে একটু পোস্ট করে দিবা, তাহলে এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকলো। এবং আগামীকাল আমাদের ক্লাস কখন? আগামীকাল ক্লাস হচ্ছে আমাদের ধরে রাখো রাত 10টা, এর আগে আসলে সম্ভব না। রাত 10টার আগে আসলে সময় পাবো বলে আমার মনে হচ্ছে না। আগামীকাল আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়বো, এনট্রপি পড়বো। খুবই গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের জন্য, এনট্রপি। আগামীকাল আমরা এনট্রপি এবং কর্মদক্ষতা এই দুইটা কম্বাইন করে একসাথে পড়ানোর চেষ্টা করবো। তারপর আমাদের
কার্নো ইঞ্জিনটা বাকি থাকবে। ঠিক আছে, তো আমাদের ক্লাস কিন্তু আজকে কয়টা ক্লাস হলো? 5টা। তো এই অধ্যায়টা একটু বড় সড়ো অধ্যায়, এই কারণে ভাইয়া পড়াইছি অনেক রিল্যাক্সেশনে। কারণ কি বলো, এখন তোমরা যদি বলো যে ভাই একটু একটু একদম আপনি একদম স্পিডে যান, আমি স্পিডে যাইতে পারবো, বাট কথা হচ্ছে স্পিডে গেলে আসলে তোমরা হচ্ছে নর্মালি যে সকল মানে যদি কেউ যদি তোমাদেরকে যদি স্পিডে যদি পড়ে থাকে, আসলে আদতে তোমার কোনো কাজ হয় বলে আমার মনে হয় না। কারণ একটা অধ্যায় ঢুকছো, একটা অধ্যায় তুমি বুঝবা, পড়বা, প্র্যাকটিস করবা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জায়গায় যদি তুমি যে মনে করো যে ভাই আপনি অনেক স্পিডে পড়াই ফেলেন, তাহলে তো হবে না। তাহলে যেটা হবে, আমি পড়লে আমার প্র্যাকটিস হবে, তোমার আসলে আদতে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। তো এখন যে প্রক্রিয়ায় পড়ানো হচ্ছে, এই প্রক্রিয়ায় পড়ালে আসলে আমরা সবাই এটা বুঝতে পারি, সবাই আসলে জিনিসটা ফিল করতে পারি, এবং সবাই হচ্ছে ভালো করে এটা আইডিয়াটা মানে আমাদের জেনারেট হয় আর কি, বুঝতে পারছো? বাট তুমি যদি মনে করো যে না আমি জাস্ট হচ্ছে অধ্যায়টা কোনো রকমের শেষ করে দেন, অধ্যায় শেষ করে দিয়ে যাওয়া যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু অধ্যায় শেষ করে দিলে তো হবে না। আমার শেষ করা দিয়ে তো কিছু আসে যায় না রে বাবা, তোমাদের তো পড়া লাগবে, তাই না? আমার শেষ করা দিয়ে কিছু আসে যায়? আমি মনে করো অধ্যায় শেষ করে দিলাম, একদম শেষ, মানে অধ্যায় তামা। এই যে দেখবা জানুয়ারির পরে দেখবা যে এই যে 25 ব্যাচের জন্য যে এখন আমি যখন ক্লাসগুলো নিব, দেখবা কিছুই বাড়াইতেছি না, খালি সূত্র দেখাইতেছি। সূত্র হচ্ছে 2-3টা স্লাইডে সবগুলো পুরো অধ্যায় সূত্র দেখাবো, তারপর বলবো এই এমসিকিউ, এই হচ্ছে সিকিউ। ঠিক আছে, এগুলো তো আসলে সবাই এটাই করতেছে, মানে এটা মানে করা লাগে, কারণ লাস্ট পর্যায়ে শেষ মুহূর্তে প্রস্তুতি যখন নেওয়া হয়, তখন হচ্ছে আমরা চিন্তা করি স্টুডেন্টরা সব পারে। কারণ কি, তুমি হচ্ছে 2025 যারা আছো, তোমরা হচ্ছে প্রায় 1 বছরের উপর ধরে পড়াশোনা করতেছো, তোমরা এই জিনিস এখন অত ডিটেলসে পারো না, এটা তো আসলে বিশ্বাস করতে কষ্ট হয়। তো সেই হিসাব ধরে কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে কি করি, পড়াশোনা করানোর চেষ্টা করি। এখন তোমরা যদি মনে করো যে না ভাই আপনি হচ্ছে আমাদেরকে একদম ধরে পড়াচ্ছি, এখন ধরে পড়ালে তোমরা যদি বলো যে ভাইয়া আমার তো অনেকগুলো অধ্যায় বাকি আছে, তো ভাইয়া যার এই অধ্যায়টা দরকার সে করো, আর বাকি অধ্যায়গুলো তো তুমি অন্য জায়গায় পড়তেছো, তাই না? তুমি তো হচ্ছে তোমার মানে ব্যাপারটা তো এরকম না। আমি বারবারই সবসময় আমি একটা কথা বলি যে অনলাইন ক্লাসে ভাইয়া ফ্রি ক্লাস নিচ্ছি, ভাইয়ার হচ্ছে তোমাদেরকে সময় দিতে ভালো লাগে বলে, বাট আমাকে কিন্তু আগে কিন্তু আমার যে অফলাইন ব্যাচ বা যারা হচ্ছে আমার কাছে হচ্ছে পেইড ব্যাচে পড়ছে, তাদেরকে কিন্তু আমাকে অবশ্যই পুরোটা দিতে হবে, আগে ফুলফিল করতে হয়। তাদেরকে ডিমান্ড ফুলফিল করার পর এনার্জি থাকতে হয়, এনার্জি থাকেও না আসলে, পা ব্যথা করতেছে অলরেডি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ক্লাসটা নিতে আসি। তার মানে তোমাদের সাথে যে কানেকশনটা, সেটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা ভালোবাসার কানেকশন, যার কারণে হচ্ছে এই জায়গায় যখন আসি তখন আসলে ভালো লাগা থেকে কাজ করি। এবং ভালো লাগা থেকে কাজ করার ক্ষেত্রে একটা ঝামেলা থাকে, যেটা এখানে দায়বদ্ধতার ব্যাপারটা থাকে না। দায়বদ্ধতার ব্যাপারে এতটুকুই যে মনে থাকে, মাথায় সবসময় আছে যে রাতের জন্য এনার্জি ধরে রাখতে হবে, যেমনি হোক রাতে হচ্ছে ক্লাস নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় দায়বদ্ধতা। তো ওই দায়বদ্ধতা থেকে কিন্তু তোমাদেরকে ক্লাসটা নেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে? বাট দেখা গেল যে এইটার উপর তুমি যদি বেসিস করে যদি বসে থাকো যে আমি হচ্ছে সব বাদ দিয়ে দিলাম, আমি যা পড়তাম সব বাদ, এখন তো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, ভাই এই তো আমার নৌকা পার করে দেবে, ভাইয়া এটা কইরা মানে আমাকে বিপদে ফালাই দিও না, তুমি নিজেও বিপদে পড়ো না। কেরিয়ারের ব্যাপার, আমার ক্লাস করতে ভালো লাগে, আমার ক্লাস খুব ভালো বুঝো, ওকে ফাইন, খুব ভালো কথা। লাইভ করতে পারতেছো না, সময় পাচ্ছ না, তুমি পরে ইউটিউবে রেকর্ডেড ক্লাস দেখে নাও, আমার কোনো আপত্তি নেই। আমার ক্লাসে মোটামুটি মনে করো উত্তর দেওয়ার জন্য যদি 2-3 জন যদি থাকে, আমি খুশি। তার কারণ কি, একটা কথোপকথন হচ্ছে, আমার ক্লাসের দরকার নেই 100, 200, 300 মানুষ হওয়া লাগবে, অনেকে ক্লাস করতে হবে, ব্যাপারটা এরকম না। কথা হচ্ছে আমার ক্লাস যদি তোমার উপকারে আসে, তুমি ক্লাসগুলো করো, উপকৃত হলে কৃতজ্ঞতা স্বরূপ তুমি ভাইয়াকে জানাইতে পারো যে ভাইয়া ক্লাসটা করছে, আলহামদুলিল্লাহ সব বুঝছি, অতটুকুই। তো সামুদ্র চাচ্ছি না তোমাদের কাছে, মানে কিছুই চাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে কি, জাস্ট হচ্ছে যেটা চাচ্ছি, ভালো লাগা থেকে কাজ করছি, ভালো লাগা থেকে কাজ করার মন মানসিকতা থেকে আসলে ক্লাস নেওয়া হয় আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আগামীকাল ইনশাল্লাহ, মানে আজকে যখন শেষ করলাম, আগামীকাল হয়তো এই সময় শুরু করতে হবে আমার। তো যারা ক্লাস করতেই চাও, যে আগামীকালকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এন্ট্রপি, ওদের হট ফেভারিট একটা টপিক, তাপগতিবিদ্যার 2য় সূত্র আগামীকাল শুরু হবে। তো ওটা নিয়ে আশা করি 2 ক্লাসে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখন ডিপেন্ড করতেছে এটা 2 ক্লাস, সর্বোচ্চ 3 ক্লাসের বেশি তো জীবনও লাগবে না। এখন তারপরেই কিন্তু আমরা আমাদের এমসিকিউ সলভিং করব, সিকিউ সলভিং করব। তো আগে সিকিউ সলভ করবো, তারপরে এমসিকিউ সলভ করব। তো সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভাই এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।